কোন কোন দেশে কত টাকা সলভেন্সি দেখাতে হয়। এটা নিয়ে অনেকেরই কোশ্চেন পেয়েছি আমি, যে ভাই কোন ধরনের ডকুমেন্ট দেখাবো, কত টাকা দেখাবো। তো আমি চেষ্টা করছি আজকের এক্সপ্লেনেশনটা বা আজকের সেমিনারটা একটু ডিটেলস রেখেছি, যাতে আপনাদের সবগুলো কোশ্চেনের আনসার একটা এক্সপ্লেনেশনে পেয়ে যান। জুন জুলাইতে ইউনিভার্সিটি শর্টলিস্ট করে রাখতে পারেন, জুন জুলাই আগস্ট, যদি আপনি পরের বছরের সেপ্টেম্বর টার্গেট করেন, অর্থাৎ 1 বছর আগে থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। এর পাশাপাশি আপনার প্রোফাইল রেডি করা উচিত। প্রোফাইলের যে ডকুমেন্টগুলো, যেটা হচ্ছে সিভি রেডি করা, এসওপি রেডি করা, এলওআর রেডি করা, লিঙ্কডইন প্রোফাইল স্মার্ট করা, পোর্টফোলিও রেডি করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এর পাশাপাশি আরেকটা অ্যাপ্লিকেশন ফেজ আমি রেখেছি, দেখেন একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর, একটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ। এই দুইটা ফেজে আপনারা অ্যাপ্লিকেশন চালাতে পারেন। বছরের কোন সময়টাতে কোন কোন স্কলারশিপ গুলা লঞ্চ হয় বা ওপেন হয়। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ধরি যে সেপ্টেম্বর সেশন, ফর এক্সাম্পল আমি সেপ্টেম্বর সেশনে পড়াশোনা শুরু করতে যাচ্ছি, তাহলে এই বছর সেপ্টেম্বর সেশন শুরু করলে আমাকে আগের বছরে সেপ্টেম্বর থেকে প্রিপারেশন নিতে হবে। আন্ডার গ্রাজুয়েটের জন্য প্রথমে আগে এমন একটা কান্ট্রি চুজ করা উচিত যেখানে আপনার টিউশন ফি আপনি বিয়ার করতে পারবেন, লিভিং কস্ট বিয়ার করতে পারবেন। এমন ধরে নিবেন না যে এখানে এসে সব ইনকাম করে দিয়ে দিবেন, এটা পসিবল না। যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী আগাবেন। যেমন ধরেন চায়নাতে কিন্তু অ্যাফোর্ডেবল টিউশন ফি দিয়ে পড়াশোনার সুযোগ আছে, কোরিয়াতে পসিবল, মালয়েশিয়াতে পসিবল। শুধু ইউরোপেই যে আসতে হবে এমন কোনো বিষয়, ইউরোপে কিন্তু টিউশন ফি অনেক বেশি। তো যে কারণ ব্যাচেলর কিন্তু লং জার্নি, 3 বছর 4 বছর লং জার্নি। তো এই সময়টা অ্যাফোর্ড করার মতো টাকা পয়সা যেখানে আছে বা যে দেশে অ্যাফোর্ড করা যায় ওখানে পড়াশোনা করেন। এরপর মাস্টার্স একটা শর্ট টাইম, 1 বছর বা 2 বছর, এটার জন্য আপনি ইউরোপে ট্রাই করতে পারেন। ওরা ব্যালেন্সটা দেখবে, সর্বশেষ ব্যালেন্স কত আছে ওটা দেখবে, আর আপনার প্যাটার্নটা দেখবে, আপনি কিভাবে সেভিংস করেছেন ওই প্যাটার্নটা দেখবে। আপনার ধরেন মাসে আপনি 50 টাকা ইনকাম করেন, তো 50 টাকার মধ্যে 30 টাকা আপনি খরচ করেন, ঘরের খরচটা 20 টাকা জমা হয়। 20 টাকার 12 মাসে কত হয়, 20 টাকা যত ধরেন 2200 সামথিং। এখন আপনি যদি 2200 টাকার জায়গায় 5000 টাকা দেখান, এটা তো ইলজিক্যাল, বুঝতে পারছি। 1 বছরের সেভিংস যদি 5000 দেখেন, এটা ইলজিক্যাল। আপনি যা দেখাবেন, সোর্স জব দেখান, বিজনেস দেখান, যত বছরে দেখেন, এটার সাথে লজিক্যাল হইতে হবে। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.asansani.com, লিখে সার্চ দিলে আপনারা আমাদের ওয়েবসাইটে সব ডিটেলস পেয়ে যাবেন। এখানে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা আছে, এই যে এখানে এক্সপ্লোর প্রোগ্রাম লিখে সার্চ দিলে এখানে দেখবেন আপনারা প্রসিডিউরটা আসলে কেমন। আমাদের প্রসিডিউরটা প্রোফাইল বিল্ডিং, একাডেমিক ইমেইলিং, এসওপি এন্ড মোটিভেশন লেটার, দেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, স্কলারশিপ এন্ড ভিসা ডকুমেন্টেশন, অর্থাৎ প্রোফাইল থেকে শুরু করে ভিসা পর্যন্ত আমরা তাদেরকে, স্টুডেন্টদেরকে গাইডলাইন দিচ্ছি। এখান থেকে আপনারা এনরোল করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শাফকাত ইসলাম টুম্পা। আমি ফ্রান্সে মাস্টার্স শেষ করেছি এবং এখন এখানে পিএইচডি করছি ইন্টিগ্রেটেড ফটোনিক সিস্টেম নিয়ে। তো আমি হচ্ছে যে আমাদের মেন্টরশিপের ওভারঅল ইয়ে নিয়ে আমি আরেকবার বলতে চাই। অলরেডি আহসান বলেছে। এখানে কিন্তু আমরা শুধু গাইড দেই। আর স্টুডেন্টরা কিন্তু নিজেরাই সবকিছু করে। এটা কিন্তু কোনো এজেন্সি প্রসেস বা এরকম কিছু না। অনেকেই আবার মানে মিসআন্ডারস্টুড হয় যে হ্যাঁ, ঠিক আছে, এটা আমরাই সব করে দিব কিনা। না, ওইভাবে না। বিষয়টা আপনাকেই সবকিছু করতে হবে এবং আপনি নিজের ফাইল নিজেই প্রসেস করবেন, নিজে অ্যাপ্লিকেশন শিখবেন। সবকিছু আমরা শিখাবো আরকি। তো আমরা আপনাদের পুরো জার্নিতে পাশে থাকবো আরকি অ্যাজ এ গাইড হিসেবে, মেন্টর হিসেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের হায়ার স্টাডি এন্ড স্কলারশিপ অপরচুনিটিস ইন ইউরোপ সেমিনারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। তো আপনারা যারা অলরেডি আমাদের সেমিনারের ইনভাইটেশন পেয়েছেন, অনেকে আমাকে চিনেন আহসান সানি হিসেবে। এছাড়া যারা চিনেন না তাদের সুবিধার্থে আমি এই স্লাইডটি রেখেছি। মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি বর্তমানে পিএইচডি করছি স্পেনের ইউনিভার্সিটি রবিরা ইভারগোলি ইউনিভার্সিটিতে, এবং আমার পিএইচডি টপিক হচ্ছে এআই ড্রিভেন রোবোটিক্স ফর ক্যাটালিস্ট ডেভেলপমেন্ট। এবং আমি এর পূর্বে মাস্টার্স করেছিলাম ফ্রান্সের গ্রেনেবল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবেডেড সিস্টেম এর উপর। এর পূর্বে আবার ব্যাচেলর ছিল হচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং উপর। তো আমি পরবর্তী স্লাইডটিতে চলে যাচ্ছি। আমরা মূলত যখন হায়ার স্টাডিজ প্রিপারেশন গুলো নিচ্ছিলাম আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে, যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম, আমি চেষ্টা করছি স্টুডেন্টরা যাতে এই প্রবলেমগুলো ফেস না করে। অর্থাৎ ইনফরমেশনের অভাব, আমরা স্টুডেন্টরা প্রপার ইনফরমেশন পাই না রিসোর্সের থেকে। সো এই কারণে আমরা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছি, যার নাম হচ্ছে ক্যারিয়ার অ্যাব্রড মেন্টরশিপ। তো আমরা মেইনলি স্টুডেন্টদেরকে মেন্টরিং করছি, পাশাপাশি গাইডেন্স দিচ্ছি এবং বেশ কিছু সেমিনার আয়োজন করছি উইকলি বেসিসে, মান্থলি বেসিসে বা কোয়ার্টারলি বেসিসে। তো আজকের সেমিনারে আমাদের যারা যারা আছেন, অর্থাৎ আমাদের যে প্ল্যাটফর্মটি আমরা ক্রিয়েট করেছি ইউরোপ বেসিসে, আমি আছি এবং শাফকাত ইসলাম টুম্পা আছে ফ্রান্স থেকে। এরপর রাকিব আল হাসান আছেন, উনিও পিএইচডি করছেন ফ্রান্সের প্যারিস স্কয়ারটেল ইউনিভার্সিটিতে, এবং ইমরান উদ্দিন আছেন,
উনি মাস্টার্স করছেন গ্রেনোবল আইনপিতে, এবং রাহুল দাস আছেন, উনি হাঙ্গেরিতে মাস্টার্স করছেন, এবং উজ্জ্বল বাসু আছেন, উনি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ক্যারোলাইনাতে মাস্টার্স করছেন, বর্তমানে ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। সো আমরা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছি যাতে স্টুডেন্টদেরকে প্রপার ইনফরমেশন প্রোভাইড করা যায়, এবং আপনারা যে প্রবলেমগুলো ফেস করেন হায়ার স্টাডিজ জার্নিতে, সেই প্রবলেমগুলো যাতে আমরা সলিউশন দিতে পারি, এই উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটি ক্রিয়েট করা। সো আজকে আমরা কি কি কভার করব, আমরা মূলত আজকে টপিকটা হচ্ছে টোটালি ইউরোপ নিয়ে, হোয়াই ইউরোপ, এবং রিজিয়ন এবং কান্ট্রি বেসিসে কিছু এক্সপ্লেনেশন দিব, কোন কোন সাউদার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ, নর্ডিক ইউরোপ, সেন্ট্রাল ইউরোপ, ইস্টার্ন ইউরোপ, কোন কোন রিজিয়নে কোন কোন কান্ট্রিগুলোতে হায়ার স্টাডিজের অপরচুনিটিস আছে তা নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি আমরা দেখব হচ্ছে রোড ম্যাপ, অর্থাৎ আপনার ক্যারিয়ার জার্নিটা কেমন হওয়া উচিত, ফাইনাল ইয়ার থেকে শুরু করে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নেবেন হায়ার স্টাডি জার্নির জন্য। এরপর আমরা কিছু কমন প্রোফাইল, কিছু চ্যালেঞ্জ নিয়ে দেখব, যে লো সিজিপিএ থাকলে কি হয়, স্টাডি গ্যাপ থাকলে কি হয়, আইএলটিএস এর স্কোর কত হওয়া প্রয়োজন, ফ্যামিলি নিয়ে আসার রিকোয়ারমেন্ট গুলো কেমন হওয়া প্রয়োজন, এরপর হচ্ছে ফিল্ড যারা সুইচ করতে চান তাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি, বা তাদের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে। এরপর হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম, অর্থাৎ আমাদের যে 2027 এর প্রোগ্রামটি আমরা 2027 এ লঞ্চ করেছি। অলরেডি আমাদের একটা প্রোগ্রাম চলছে 2026 স্টুডেন্টদের নিয়ে, আমরা পরবর্তী বছরের জন্য এখন থেকেই শুরু করেছি। এরপর হচ্ছে আমরা কিছু কোশ্চেন নিব আপনাদের থেকে, আপনারা অলরেডি অনেকে কোশ্চেন করেছেন, এই কোশ্চেনগুলোর আনসার আমরা আজকে স্লাইডে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আপনাদের কোশ্চেন আনসার সেশন থাকবে। তো প্রথমটি হচ্ছে আপনাদের কাছ থেকে টোটাল 259 রেজিস্ট্রেশন পেয়েছি আমরা আজকে, টোটাল 260 জনের মতো রেজিস্ট্রেশন করেছে, বাট পার্টিসিপেন্ট হয়তোবা ওই অনুপাতে নেই। কোশ্চেন পেয়েছি অনেক, প্রায় 280-81টার মতো কোশ্চেন পেয়েছি, যার মধ্যে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হচ্ছে প্রায় 80%, এরপর হচ্ছে ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট 9.3% এবং পিএইচডি অ্যাপ্লিকেন্ট 10%। এবার দেখি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউরোপ কেন চুজ করা প্রয়োজন। তো প্রথমে হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, আপনি ইউরোপের স্টাডি মোটামুটি অ্যাফোর্ড করতে পারছেন, যেমন ধরেন জার্মানি, ফ্রান্স, ইতালি, নরওয়ে, এখানে অনেক টিউশন ফি নাই কিছু কিছু দেশে। এছাড়া ইংলিশ টট প্রোগ্রাম রয়েছে প্রচুর, এবং পিআর ফ্যাসিলিটিস এবং সিটিজেনশিপ ফ্যাসিলিটিসটা অন্যান্য রিজনের তুলনায় ভালো ইউরোপে, এবং স্কলারশিপ অপরচুনিটি বেশ ভালো, পার্ট টাইম ওয়ার্ক রাইট আছে, এবং সেনজেন মোবিলিটি আছে। এই দিকগুলো বিবেচনা করলে বাংলাদেশি স্টুডেন্টদের ইউরোপ ফোকাস করা উচিত। এরপর আমরা দেখি ইউরোপের কোন কোন কান্ট্রিগুলোতে সাধারণত বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে। প্রথমে হচ্ছে জার্মানি। জার্মানি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা বেস্ট প্লেস ইউরোপের মধ্যে, বাট জার্মানিতে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লং শিডিউল রয়েছে, যে কারণে এখন স্টুডেন্টরা পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোতে ট্রাই করছে, যেমন ফ্রান্স, স্পেন, ইতালি, তারপর হচ্ছে বেলজিয়াম, তারপর হচ্ছে এছাড়া অস্ট্রিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড, এসব দেশগুলোতে স্টুডেন্টরা পড়তে আসছে। এখন আমরা দেখব বাংলাদেশি স্টুডেন্টের সিলেকশন পার্সপেক্টিভটা কেমন। আমি সাধারণত স্টুডেন্টদের প্রোভাইড করি হচ্ছে 4টা ক্যাটাগরি, এ, বি, সি এন্ড ডি। তো এক ক্যাটাগরি হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, হাঙ্গেরি, এদের এম্বাসি বাংলাদেশে আছে, অর্থাৎ আপনি ঢাকা থেকে চাইলে এম্বাসি ফেস করতে পারছেন, তো এই সংক্রান্ত কোনো প্রবলেম হচ্ছে না। এরপর আরেকটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড এন্ড আইসল্যান্ড। এই ক্যাটাগরিতে প্রথম দিকে যে ইউনিভার্সিটিগুলো, এদের এম্বাসি মোটামুটি আছে বাংলাদেশে, বাট পরের দিকের এগুলো এই তিনটা নেই। সো এই দুইটা ক্যাটাগরির মধ্যে আমরা দেখছি এদের টিউশন ফি মোটামুটি অনেক কম, অর্থাৎ এসব দেশে যে সকল ইউনিভার্সিটি গুলো রয়েছে প্রচুর ইংলিশ টট প্রোগ্রাম রয়েছে, এবং টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল। বাট এই দিকে যে লিস্টগুলো দেখছি, যেমন নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, এখানে টিউশন ফি অনেক বেশি। এরপর আরেকটা লিস্ট করেছি যেটা হচ্ছে সি লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন এস্তোনিয়া, অস্ট্রিয়া, পোল্যান্ড, বেলজিয়াম, রোমানিয়া, পর্তুগাল, লিথুনিয়া, চেক রিপাবলিক, এই সকল দেশগুলোতেও বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে আসছে, বাট এদের এম্বাসি বাংলাদেশের নেই। থার্ড আরেকটি কান্ট্রিতে গিয়ে আপনাকে এম্বাসি ফেস করার প্রয়োজন পড়ছে। তো বাংলাদেশি স্টুডেন্টরা এর পাশাপাশি আরেক ক্যাটাগরির দেশগুলোতে যাচ্ছে, সেগুলো হচ্ছে স্লোভেনিয়া, গ্রিস, স্লোভাকিয়া, মাল্টা, সাইপ্রাস, বুলগেরিয়া, লাটভিয়া। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে কান্ট্রি সিলেকশন করবেন প্রোফাইল অনুযায়ী। আজকের সম্পূর্ণ সেমিনারটি শেষ করলে আমি মনে করি আপনাদের অনেকগুলো কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। তো আমরা দেখি ইউরোপের রিজনগুলো কি কি। মূলত প্রথমে আমরা ইউরোপকে 5টা রিজনে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন। ওয়েস্টার্ন রিজিয়নে পরে হচ্ছে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এন্ড সুইজারল্যান্ড। এখানে কোন কোন স্কলারশিপ গুলো আপনি অ্যাভেল করতে পারেন, যেমন আইডেক্স স্কলারশিপ, আইফেল স্কলারশিপ, ড্যাড স্কলারশিপ, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। তো এই স্কলারশিপ গুলোর জন্য এই কান্ট্রিগুলো অন্যতম। এরপর আসি সাউদার্ন ইউরোপে। সাউদার্ন ইউরোপের জন্য হচ্ছে ইতালি, স্পেন, পর্তুগাল, গ্রিস এন্ড মাল্টা।
এই দেশগুলোতে যে স্কলারশিপ গুলো আছে, যেমন ইতালির ডিএসইউ স্কলারশিপ খুবই জনপ্রিয়, রিজিওনাল বিভিন্ন স্কলারশিপ এবং ইরাসমাস স্কলারশিপ রয়েছে। আর নর্ডিক রিজনের যে কান্ট্রি গুলো আছে সেগুলো হচ্ছে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এন্ড আইসল্যান্ড। এখানে স্কলারশিপ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুইডেনের এসআই ইনস্টিটিউট স্কলারশিপ, এরপর ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ এবং বিভিন্ন ইউনিভার্সিটি গ্রান্ট। এরপর বিভিন্ন সেন্ট্রাল রিজনে যদি আমরা দেখি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, পোল্যান্ড এন্ড স্লোভাকিয়া। এখানে স্কলারশিপের মধ্যে অন্যতম হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকান স্কলারশিপ। এই স্কলারশিপে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট প্রতি বছর পড়তে আসে। এর পাশাপাশি ওইএডি স্কলারশিপ আছে, ভিনগার্ড ফান্ড স্কলারশিপ আছে। বাট পোল্যান্ডের নাওয়া যে স্কলারশিপটি আছে, এটি একসময় বাংলাদেশি স্টুডেন্ট নিত, বাট রিসেন্টলি তারা বাংলাদেশি স্টুডেন্টদেরকে এলিজিবল করেনি, অর্থাৎ আনএলিজিবল দিয়েছে, তাদের এলিজিবল লিস্টে নেই। এরপর হচ্ছে ইস্টার্ন ইউরোপের যদি আমরা দেশগুলো দেখি, এখানে হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া। এখানে স্কলারশিপ গুলোর মধ্যে এস্তোনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, এরপর হচ্ছে লিথুনিয়ান স্কলারশিপ, এই স্কলারশিপ গুলো অন্যতম। এবার আসি ইউরোপিয়ান এডুকেশন সিস্টেমটা কেমন তা নিয়ে, অর্থাৎ এখানে ব্যাচেলর, মাস্টার্স এই প্রোগ্রামগুলো কিরকম। এখানে হায়ার এডুকেশন সিস্টেম সাধারণত 3-2-3 রুলস ফলো করে, অর্থাৎ ব্যাচেলরে 3 বছর, মাস্টার্সের 2 বছর এবং পিএইচডি তে 3 বছর। আবার কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হয়, যেমন ব্যাচেলর 4 বছর, মাস্টার্স 2 বছর এবং পিএইচডি 4 বছর, এরকম হয়ে থাকে। বাট এটাকে বলগনা প্রসিডিউর বলা হয় মেইনলি। এরপর হচ্ছে আমরা কোথায় প্রোগ্রামগুলো সার্চ করব। অনেকেরই কোশ্চেন থাকে যে প্রোগ্রাম কোথায় খুঁজে পাবো। অন্যতম পোর্টাল হচ্ছে মাস্টার্স পোর্টাল। মাস্টার্স পোর্টালে আপনারা জাস্ট আপনার প্রোগ্রাম নেম লিখে, ব্যাকগ্রাউন্ড নেম লিখে এবং কান্ট্রি নেম লিখে সার্চ দিলে আপনার রিকোয়ার্ড ইংলিশ ডট প্রোগ্রামগুলো, অর্থাৎ অ্যাভেলেবল ইংলিশ ডট প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। এর পাশাপাশি স্টাডি পোর্টাল রয়েছে, ইউ এডুকেশন পোর্টাল রয়েছে, তারপর হচ্ছে কিউএস টপ ইউনিভার্সিটি র্যাঙ্কিং রয়েছে। এখান থেকে মিলিয়ে নিতে পারেন যে প্রথমে মাস্টার্স পোর্টালে একটা লিস্ট দেখলেন, দেখার পর আপনি কিউএস র্যাঙ্কিং এ দেখলেন যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন। তারপর হচ্ছে ক্যাম্পাস ফ্রান্স দেখতে পারেন, ইউরো অ্যাক্সেস দেখতে পারেন। তো ক্যাম্পাস ফ্রান্স যারা ফ্রান্সে পড়াশোনা করে তাদের জন্য ক্যাম্পাস ফ্রান্স অলরেডি একটা ডেটাবেস প্রোভাইড করে দিয়ে থাকে। তো ওখানে লিস্টটা দেখতে পারেন। এছাড়া জার্মানিতে যারা পড়াশোনা করতে চায় তাদের ডেট নামে একটা ডেটাবেস আছে, ডাদের যে লিস্ট আছে ওখানেও আপনি প্রোগ্রাম খুঁজে পেতে পারেন। এছাড়া ইউরো অ্যাক্সেস দেখতে পারেন, যারা হচ্ছে পিএইচডি অপরচুনিটি খুঁজছেন, পিএইচডি অপরচুনিটি সার্কুলার গুলো ইউরো অ্যাক্সেস পোর্টালে দেওয়া হয়। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটটি তা হচ্ছে ইউরোপাস। কারণ যারা ইউরোপে পড়াশোনা করতে আসতে চান সবারই ইউরোপাস সিভির প্রয়োজন হয়, তাই ইউরোপাস সিভি ম্যান্ডেটরি ওয়ান কাইন্ড অফ, এবং এই লিঙ্কে গেলে আপনারা একটা ইউরোপাস সিভি ক্রিয়েট করে নিতে পারেন। এবার আসি ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলোতে টিউশন ফি কেমন এবং কোন কোন স্কলারশিপ গুলো রয়েছে। প্রথমে আসি ফ্রান্সে। এখানে মোটামুটি ইংলিশ ফ্রেঞ্চ মিক্স প্রোগ্রাম রয়েছে, আবার শুধু ইংলিশ প্রোগ্রাম রয়েছে, বাট শুধু ইংলিশ টট প্রোগ্রামের সংখ্যা খুবই লিমিটেড এবং এদের টিউশন ফি হয়ে থাকে 200, এখন সম্ভবত 250 ইউরো করা হয়েছে। 250 ইউরো থেকে শুরু করে 3770, কিছু কিছু প্রোগ্রামে 4000 বা 5000 হতে পারে। তো কোন কোন স্কলারশিপ গুলো অ্যাভেল করা যায়? আইফেল, আইডেক্স, এম্পায়ার স্কলারশিপ, ইএনএস লিওন স্কলারশিপ এবং এমিলি বোটমি স্কলারশিপ। তো স্কলারশিপ গুলো মূলত কাদের জন্য? অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া আর্টস ব্যাকগ্রাউন্ডের স্কলারশিপ আছে কিনা বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্কলারশিপ আছে কিনা। আমি বলি কি সবসময় স্টেম এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ড স্কলারশিপের পরিমাণ বেশি। ম্যাক্সিমাম স্কলারশিপ 70% স্কলারশিপ হচ্ছে স্টেম এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য। তো বাকি 30% হচ্ছে আর্টস এবং সোশ্যাল সায়েন্স এবং বিজনেস স্টাডিজ এর জন্য। তো খুবই লিমিটেড। এবার আসি জার্মানিতে। জার্মানিতে মোটামুটি টিউশন ফি নেই বললেই চলে, যেহেতু এখানে আপনি ব্লক অ্যামাউন্ট দিয়ে পড়াশোনা করতে পারছেন। এরপর এখানে স্কলারশিপ গুলো হচ্ছে দাদ স্কলারশিপ, এরপর ইরাসমাস স্কলারশিপ এবং ডেটা স্টিপেন্ডিয়াম নামে একটি স্কলারশিপ রয়েছে। বাট এটা হচ্ছে যারা বর্তমানে জার্মানিতে আছেন তাদের জন্য। এরপর বেলজিয়ামে যে স্কলারশিপ গুলো সেগুলো হচ্ছে মাস্টার মাইন্ড স্কলারশিপ, অ্যারেস এবং ভিএলআইআর স্কলারশিপটা। এই দুইটা স্কলারশিপ বর্তমানে বাংলাদেশিদের এলিজিবল করেনি, বাট মাস্টার মাইন্ড এলিজিবল। মাস্টার মাইন্ডে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানেও টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল, 4000, 4500 এরকম হতে পারে। বাট নেদারল্যান্ডে টিউশন ফি অনেক বেশি। এটা হতে পারে 2500 থেকে শুরু করে 20,000 পর্যন্ত হতে পারে। এখন এখানে স্কলারশিপ অপরচুনিটি গুলো হচ্ছে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম যেটা ছিল, যেটাকে হল্যান্ড স্কলারশিপ বলা হয়। তো এটা এখন নেম চেঞ্জ করেছে স্কলারশিপের, এটাকে বলা হচ্ছে অ্যানুয়াল স্কলারশিপ বলা হচ্ছে। এর পাশাপাশি আপনারা সুইজারল্যান্ডেও ট্রাই করতে পারেন, সুইস গভর্নমেন্ট স্কলারশিপ আছে। তারপরে হচ্ছে ইটিএস জুরিক স্কলারশিপ আছে, ইউনিজি এক্সেলেন্স স্কলারশিপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সুইজারল্যান্ডে যারা ট্রাই করার চিন্তা ভাবনা করছেন। এবার আসি, যেহেতু এই রিজন নিয়ে কথা বলেছি, ওয়েস্টার্ন ইউরোপ রিজন নিয়ে, এই রিজন থেকে আমি জাস্ট একটা কান্ট্রি সিলেক্ট করছি। যেহেতু আমি ফ্রান্সে পড়াশোনা করেছি, আমি ফ্রান্সের এডুকেশন সিস্টেম নিয়ে একটু বলছি।
এখানে টোটাল 5 ধরনের ইউনিভার্সিটি আপনি দেখতে পাবেন, 5 ধরনের কারিকুলাম দেখতে পাবেন যে পাবলিক ইউনিভার্সিটিস। পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 75 এবং এদের টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল, 250 থেকে 3770 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এবং এক্সাম্পল গুলো হচ্ছে প্যারিস সেকলি, সাসবোর্গ, ইউনিভার্সিটি অফ মন্টপেলিয়ার, ইউনিভার্সিটি গ্রেনোবল আল্পস ইত্যাদি। এছাড়াও ফ্রান্সে বিশেষ ধরনের কিছু স্কুল রয়েছে যাদেরকে বলা হয় গ্রান্ড ইকোল, বা গ্রান্ড শব্দের অর্থ হচ্ছে বিগ। গ্রান্ড ইকোল মানে হচ্ছে বিগ স্কুল, ইঞ্জিনিয়ারিং বিগ স্কুল। তো এর সংখ্যা হচ্ছে প্রায় 200টার মতো, এবং এদের টিউশন ফি 5000 থেকে শুরু করে 15,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। বাট এদের ক্লাস এডুকেশন সিস্টেম খুবই কোয়ালিটিফুল। আমি নিজে গ্রান্ড স্কুলে পড়াশোনা করেছি, ফুল ফান্ড স্কলারশিপ ছিল, আমি গ্রেনোবল আইএনপি তে পড়াশোনা করেছিলাম। ইনসা, আইএনপি, সেন্ট্রাল ন্যান্স, তারপর হচ্ছে মাইন্স পলিটেকনিক, এগুলো হচ্ছে অন্যতম গ্রান্ড ইকোলের মধ্যে। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য গ্রান্ড ইকোল হচ্ছে বাংলাদেশের বুয়েটের মতো। এরপর আসি বিজনেস ইকোল গুলা, যারা বিজনেস স্টাডিজ এর আছেন ব্যাকগ্রাউন্ডে, তাদের বিজনেস গ্রান্ড ইকোলে পড়াশোনা করতে পারেন, এবং এই স্কুলের সংখ্যা হচ্ছে 50। এদের টিউশন ফি একটু হাই হয়, বাট যেমন এইচইসি প্যারিস, ইএসএসসি প্যারিস, এম লিওন, এগুলো হচ্ছে অন্যতম। এরপর কিছু স্কুল আছে এদের টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল, এরাও কিন্তু পাবলিক বিজনেস স্কুল, এখানে পাবলিক ইউনিভার্সিটি গুলোর মতো। যেমন আই এর মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে আইএ লিওন, আইএ এক্স মার্সেল, আইএ প্যারিস সরবন ইত্যাদি। এদের টিউশন ফি ধরেন 250 ইউরো থেকে শুরু করে 3000-4000 ইউরো পর্যন্ত। তো এটা মোটামুটি অ্যাফোর্ডেবল বলা যায়। এছাড়াও বেশ কিছু স্কুল রয়েছে যেমন ইএনএস লিওন, তারপরে এগুলো হচ্ছে ভ্যারি করে, ইএনএস প্যারিস, লিওন, এগুলো ইত্যাদি। তো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি গ্রান্ড ইকোল টার্গেট করার জন্য। এছাড়া পাবলিক ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি জার্মান ইউনিভার্সিটি ল্যান্ডস্কেপ নিয়ে। জার্মান ইউনিভার্সিটি গুলোতে সাধারণত ইউনিভার্সিটি বলা হয়, এবং এদের সংখ্যা হচ্ছে 110, এবং এদেরও মোটামুটি ওপেন কারিকুলাম থাকে। যেমন কিছু এক্সাম্পল হচ্ছে এলএমইউ মিউনিক, হাইডেলবার্গ ইউনিভার্সিটি, এফইউ বার্লিন ইত্যাদি। টিইউ9 কিছু টেকনিক্যাল ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল ইউনিভার্সিটির সংখ্যা তারা 9টা। এই ইউনিভার্সিটি গুলো যারা টিইউএম, আর ডাব্লিউটিএইচ, কেআইটি, টিইউ বার্লিন অন্যতম। তো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তারা এই সকল ইউনিভার্সিটি গুলোতে ট্রাই করতে পারেন। এর পাশাপাশি রয়েছে হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যাদের সংখ্যা হচ্ছে 210, এবং এখানেও এইচটিডাব্লিউ বার্লিন, এফডাব্লিউ আকেন, ইউনিভার্সিটি গুলো অন্যতম। আর কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেমন ডাব্লিউএইচইউ এবং হাটি, এগুলো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। বাট অধিকাংশ বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলোতে। তো জার্মানির এডুকেশন সিস্টেম নিয়ে আমরা দেখলাম। এখন দেখবো আমরা সাউদার্ন ইউরোপ নিয়ে। সাউদার্ন ইউরোপে কোন কোন দেশগুলোতে টিউশন ফি কেমন। প্রথমে হচ্ছে সাউদার্ন ইউরোপ মানুষ কেন চুজ করে। প্রথমে হচ্ছে মোটামুটি লিভিং কস্ট অনেক কম, এবং টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল। তো সাউদার্ন ইউরোপের মধ্যে প্রথমে আছে হচ্ছে ইতালি। ইতালি টিউশন ফি হচ্ছে ধরেন 150 ইউরো থেকে শুরু করে 250, 300, বা কোনো কোনো প্রোগ্রামে 3000, ম্যাক্সিমাম 4000। সো মোটামুটি অনেকই অ্যাফোর্ডেবল ইতালিতে পড়াশোনা। এবং ইতালিতে সবার জন্য মোটামুটি স্কলারশিপ রয়েছে, যেটাকে বলা হচ্ছে ডিএসইউ স্কলারশিপ বা ডিএসইউ রিজিওনাল স্কলারশিপ। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিড বেস স্কলারশিপ। মানে হচ্ছে আপনি যদি দেখান যে আপনার ফ্যামিলি ইনকাম অনেক কম, তাদের টার্গেটেড রেঞ্জের নিচে, তখন আপনি স্কলারশিপ গুলো অ্যাভেল করতে পারেন। এছাড়া বেশ কিছু স্টিপেন্ডিয়াম আছে, তারপরে অ্যাকোমোডেশন প্রোভাইড করে ডিএসইউ থেকে, যেমন ইরাসমাস মুন্ডুসা আছে, ইতালিতে প্রোভাইড করে। এরপর আসবো হচ্ছে স্পেনে। আমি বর্তমানে স্পেনে আছি। এখানেও টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল, 600-700 ইউরো থেকে শুরু করে 3000-4000 ইউরো এরকম হয়ে থাকে। এখানে স্কলারশিপ গুলো আছে যেমন এমএসি, এসিআইডি স্কলারশিপ, বাট এই স্কলারশিপটাতে বাংলাদেশিরা এলিজিবল না। অর্থাৎ তাদের লিস্টে আগে ছিল এক সময়, লাস্ট 2 ইয়ার্স এর সার্কুলারে বাংলাদেশিদেরকে তারা লিস্ট করেনি। তো এখন বাংলাদেশিরা কি করছে, ইরাসমাস মুন্ডাসে অ্যাপ্লাই করছে, অথবা ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করছে। যেমন ধরেন ইউনিভার্সিটি অফ বার্সেলোনা স্কলারশিপ, ইউনিভার্সিটি অফ মাদ্রিদ স্কলারশিপ, অর্থাৎ ইউনিভার্সিটি বেস স্কলারশিপ গুলাই এখন লক্ষ্য করার বিষয়। এর পাশাপাশি পর্তুগালে অনেকে পড়তে আসছেন, এদেরও টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল, এবং কিছু প্রোগ্রাম রয়েছে যেমন লোয়ার বাজেটে, যেমন ক্যামুইস, আইপি, এফসিটি, পিএইচডি প্রোগ্রামের জন্য। এছাড়া ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামগুলোতে আপনারা দেখবেন পর্তুগালে বেশ কিছু নামকরা ইউনিভার্সিটি রয়েছে। গ্রিসেও বেশ কিছু স্টুডেন্ট পড়াশোনা করতে আছে, এদের টিউশন ফি পরে হচ্ছে 1500 থেকে 5000 ইউরো পর্যন্ত। এখানে স্কলারশিপ গুলো হচ্ছে আইকেওয়াই স্কলারশিপ এবং ইউনিভার্সিটি বেস স্পেসিফিক স্কলারশিপ। এর পাশাপাশি রিসেন্টলি প্রচুর স্টুডেন্ট মাল্টাতে পড়াশোনা করতে আসছে, এবং এদের টিউশন ফি 8000 থেকে 13000 ইউরো পর্যন্ত। এরপর আমরা নর্ডিক ইউরোপের কান্ট্রিগুলো দেখি। এখানে হচ্ছে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এন্ড আইসল্যান্ড। তো এখানে টিউশন ফি গুলো মোটামুটি অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা। যেমন সুইডেনের টিউশন ফি অনেক হাই, এটা আমরা সকলেই জানি।
বাট সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ নামে একটি স্কলারশিপ আছে, এটা পাওয়াটা অনেক কঠিন বলা যায়। রিসেন্টলি তারা স্কলারশিপের লিস্ট দিয়েছে এবং বাংলাদেশ থেকে এবছর সব মিলিয়ে 8 জন বা 9 জনের মতো সিলেক্ট হয়েছে সব মিলিয়ে। এরপর হচ্ছে ডেনমার্কে কিছু স্কলারশিপ আছে, ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ, আর ইরাসমাস মুন্ডাস মোটামুটি সব জায়গাতে আছে। এদের টিউশন ফি 6,000 ইউরো থেকে শুরু করে 16,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আর নরওয়েতে ফ্রি ছিল আগে এক সময়, বাট রিসেন্টলি তারা টিউশন ফি এক্সটেন্ড করেছে। তারপরও কিছু 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 ইউনিভার্সিটি টিউশন ফি এক্সটেন্ড করেনি। তো এটা ডিপেন্ড করছে আপনি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করছেন তার উপর। ফিনল্যান্ডও একই অবস্থা, টিউশন ফি অনেক হাই, এবং আইসল্যান্ডেরও একই সিচুয়েশন। তো এখন সুইডিশ ইউনিভার্সিটি গুলো যদি আপনি দেখেন, এখানে কম্প্রিহেনসিভ ইউনিভার্সিটি আছে কিছু, যেখানে 16টার মতো ইউনিভার্সিটি আছে এদের, যেমন লুন্ড ইউনিভার্সিটি, উপসালা ইউনিভার্সিটি, স্টকহোম ইউনিভার্সিটি, গোথেনবার্গ ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে মোটামুটি নামকরা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গুলোতে টিউশন ফি 7,000 ইউরোতে, আমি বলছি 7,000 থেকে 13,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে আর কি। ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে কিছু, এদেরও মোটামুটি টিউশন ফি অনেক হাই হয়, যেমন ক্যাটিএস, রয়্যাল ইনস্টিটিউট, ক্যালমার্স, লুলিয়ান ইউনিভার্সিটি ইত্যাদি। এছাড়া বেশ কিছু স্পেশালাইজ ইউনিভার্সিটি রয়েছে। এরপর আমি দেখি হচ্ছে সেন্ট্রাল ইউরোপের রিজনটাতে আমরা দেখি এখানে যে দেশগুলো আছে, এখানে হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড, স্লোভাকিয়া, এই দেশগুলো অন্যতম। যে প্রবলেমটা সেটা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র এম্বাসি আছে হাঙ্গেরির, আর বাকি যে দেশগুলো আছে এদের কোনোটারই এম্বাসি বাংলাদেশে নাই, যে কারণে স্টুডেন্টদেরকে হচ্ছে অন্য একটা কান্ট্রি যেমন ইন্ডিয়াতে যেতে হচ্ছে। ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে অনেকের প্রবলেম হচ্ছে, আবার অনেকে চায়না যাচ্ছে, বাট সকল এম্বাসি আসলে নিকটবর্তী দেশ ছাড়া অন্য দেশ এলাও করে না। তো এই ক্ষেত্রে আমি মনে করি বেস্ট অপশন হচ্ছে হাঙ্গেরি এই সকল দিক থেকে, কারণ হাঙ্গেরি এম্বাসি বাংলাদেশে আছে। তো হাঙ্গেরি এডুকেশন সিস্টেমে মোটামুটি আপনার যে কিছু কিছু লিস্ট আমি দিয়েছি, এখানে 1,500 ইউরো থেকে শুরু করে আপনি 6,000, 18,000 ইউরো পর্যন্ত পড়ে, বাট আমি পাবলিক ইউনিভার্সিটি যেগুলো, এগুলোতে মোটামুটি 6-7 হাজারের মধ্যে পেয়ে যাবেন ইউনিভার্সিটি। যেমন এলতে আছে, ডেবার্কেন আছে, ইউনিভার্সিটি অফ টেক্স আছে, ইউনিভার্সিটি অফ সেগেত আছে, এগুলো অন্যতম। ইস্টার্ন ইউরোপের কিছু দেশ আছে, যেমন এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া, এই সকল দেশগুলোতে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, এই দুইটা দেশে প্রচুর স্টুডেন্ট আসছে বাংলাদেশি, এবং এদের টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল, 1,500 থেকে শুরু করে 6,000, 7,000 ইউরো পর্যন্ত। এদের ক্ষেত্রে দেখা যায় কি এস্তোনিয়া, লিথুনিয়ার জন্য আপনার ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করার প্রয়োজন পড়ছে, পাশাপাশি আপনি চায়না থেকেও এম্বাসি ফেস করতে পারবেন। চায়না একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আপনি ভিজিট ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। এখন এস্তোনিয়ার এডুকেশন সিস্টেমটা যদি আমরা দেখি, এখানে রিসার্চ বেসড ইউনিভার্সিটি রয়েছে, বাট এস্তোনিয়া খুবই ছোট দেশ, এখানে মাত্র 2টা সিটি, একটা হচ্ছে তালিন আর একটা হচ্ছে তার্তু। সো রিসার্চ বেসড ইউনিভার্সিটি রয়েছে, আর কিছু টেকনিক্যাল ইউনিভার্সিটি রয়েছে, তালিন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ তার্তু, তারপর লাইফ সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে, খুবই কম সংখ্যক ইউনিভার্সিটি রয়েছে। তো আমরা দেখি এখন আমরা কোন কোন মেজর স্কলারশিপ গুলো টার্গেট করা উচিত যারা হায়ার স্টাডি অ্যাসপাইরেন্টস ইউরোপের জন্য। প্রথমেই হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, যেটি সার্কুলার শুরু হয় হচ্ছে অক্টোবর থেকে, প্রতি বছর অক্টোবর থেকে পরের বছরের জন্য সার্কুলার তারা লঞ্চ করে। তো ইরাসমাস মুন্ডাস এটি একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ, এরা 1,400 ইউরোর মতো মান্থলি স্টাইপেন্ড প্রোভাইড করে এবং ট্রাভেল অ্যালাউন্স দেয়। খুব ভালো একটি স্কলারশিপ। এর পাশাপাশি হচ্ছে একটি পার্শিয়াল বা ফুল ফান্ড স্কলারশিপ হিসেবে আপনারা দেখতে পারেন আইফেল স্কলারশিপ। আইফেল এক্সেলেন্স স্কলারশিপে প্রায় 1,200 ইউরোর মতো দেওয়া হয় মান্থলি স্টাইপেন্ড, এবং টিউশন ফি কভার করা হয়। এর পাশাপাশি এটি একটি পার্শিয়াল স্কলারশিপ যার নাম হচ্ছে আইডেক্স, ইনিশিয়েটিভ দি এক্সেলেন্স, এটি একটি ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ। এরপর জার্মানির একটি স্কলারশিপ, এটা হচ্ছে দাদ স্কলারশিপ, এটিও আপনারা অ্যাভেল করতে পারেন। এটা মোটামুটি 1,000 ইউরোর মতো প্রোভাইড করে। তারপর আরেকটি ফুললি ফান্ডেড স্কলারশিপ হচ্ছে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, এটাও মোটামুটি ফুল ফান্ড কভার করে। তারপর আরেকটি ফুললি ফান্ডেড হচ্ছে সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপ। এর পাশাপাশি যারা হচ্ছে রিজনাল স্কলারশিপ গুলো খুঁজেন, এগুলো হচ্ছে 6,000, 8,000 ইউরোর মতো কভার করে। দেখা যায় কি এগুলো পার্শিয়াল ওয়ান কাইন্ড অফ, আবার কিছু কিছু ফুল কভার করে। তো ডিপেন্ড করে হচ্ছে কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা অফার লেটার পাচ্ছেন তার উপর। এগুলো অফার লেটার পাওয়ার পর অ্যাপ্লাই করতে হয়, সাধারণত মে জুন এই সময়টাতে সার্কুলার লঞ্চ হয়। আগামী মাসে বেশ কিছু ডিএসইউর সার্কুলার লঞ্চ হবে ইতালির। তারপর স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম প্রতি বছর জানুয়ারি মাসে অ্যাপ্লিকেশন চলে। আপনারা দেখবেন জানুয়ারি মাসে মিনিস্ট্রি থেকে সার্কুলার দেওয়া হয়, এবং সিলেকশন প্রসিডিউরটাও বাংলাদেশের মিনিস্ট্রি থেকে করা হয়। এবং আরেকটা আছে হচ্ছে মাস্টার মাইন্ড স্কলারশিপ, এটি হচ্ছে বেলজিয়ামের একটি স্কলারশিপ।
এছাড়া পাদুয়া এক্সেলেন্স স্কলারশিপ ইতালির আছে, এছাড়া ইএনএস লিওন স্কলারশিপ, প্যাম্পেল স্কলারশিপ এবং ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ, এগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। তো এখানে আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটা ট্র্যাকার বানিয়েছি বা স্কলারশিপ টাইমলাইন বানিয়েছি, এটা হয়তো অনেকের কাজে আসতে পারে যে বছরের কোন সময়টাতে কোন কোন স্কলারশিপ গুলা লঞ্চ হয় বা ওপেন হয়। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ধরি যে সেপ্টেম্বর সেশন, ফর এক্সাম্পল আমি সেপ্টেম্বর সেশনে পড়াশোনা শুরু করতে যাচ্ছি, তাহলে এই বছর সেপ্টেম্বর সেশন শুরু করলে আমাকে আগের বছরে সেপ্টেম্বর থেকে প্রিপারেশন নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চেক রিপাবলিকের একটা স্কলারশিপ আছে যেটার নাম হচ্ছে চেক এইড, এই স্কলারশিপটা লঞ্চ হয়। তারপর হচ্ছে এরিক ব্লুমার্ক স্কলারশিপ, এটা হচ্ছে একটা নেদারল্যান্ডের স্কলারশিপ। তারপর গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ডের একটি স্কলারশিপ ওপেন হয়, ফিনিশ গভর্নমেন্ট স্কলারশিপ ওপেন হয় সার্কুলার, এরপর দাদের স্কলারশিপ সার্কুলার ওপেন হয় অক্টোবরের পর থেকে। এবং বিশেষ করে ফ্রান্স আইফেল স্কলারশিপ বা যেটাকে আমরা এক্সেলেন্স স্কলারশিপ বলি, এটি সার্কুলার লঞ্চ হয় নভেম্বর ডিসেম্বরে। তো নভেম্বর ডিসেম্বরে যে আমি যেহেতু ফ্রান্সে পড়াশোনা করেছি, আমি জানি স্কলারশিপটাতে যদি আপনি অ্যাভেল করতে চান আপনাকে যোগাযোগ করতে হবে সেপ্টেম্বর থেকে। অর্থাৎ যে কোনো একটা স্কলারশিপের প্রিপারেশন নিতে হয় ন্যূনতম 3 থেকে 4 মাস আগে। ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হয় নমিনেশনের জন্য। ইউনিভার্সিটি আপনাকে নমিনেশন দেওয়ার পর তারপর আপনি ইউনিভার্সিটি আপনার হয়ে আবেদন করবে, ক্যাম্পাস ফ্রান্স আপনার হয়ে আবেদন করবে গভর্নমেন্টের কাছে এই ফ্রেঞ্চ আইফেল স্কলারশিপের জন্য। তো এটা একটু ডিফারেন্ট প্রসিডিউর। তারপর আমরা দেখি হচ্ছে ইরাসমাস স্কলারশিপের পোর্টাল ওপেন হয়। তো ইরাসমাসের যেই ডেটাবেজ আছে ওই ডেটাবেজে গেলে আপনার রিলিভেন্ট প্রোগ্রাম অনুযায়ী তারা আলাদা আলাদা পোর্টাল ওপেন করে রাখে এবং রিকোয়ারমেন্ট দেখে অনেক সময় জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন থাকে যা যা রিকোয়ারমেন্ট চাই। অধিকাংশ স্কলারশিপে দেখা যায় মিনিমাম 6.5 আইএলস থাকে। অনেকেই কোশ্চেন করে যে স্কলারশিপের জন্য সিজিপিএ কেমন হওয়া প্রয়োজন। অবশ্যই ভালো সিজিপিএ হতে হবে। স্কলারশিপ মানেই হচ্ছে স্কলারদের জন্য, স্কলার তারাই যাদের সিজিপিএ ভালো। তারপর হচ্ছে ভালো আইএলস স্কোর থাকতে হবে। এখন আপনার যদি সিজিপি একটু কম থাকে, তো ফর এক্সাম্পল আপনার সিজিপি 3.2 3.3, বাট আপনার Q1 জার্নাল আছে, 2-3টা পাবলিকেশন আছে, খুব ভালো লেভেলের কিছু কাজ আছে বা ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনের অ্যাওয়ার্ড আছে, সেই ক্ষেত্রে আপনি স্কলারশিপ গুলো পেতে পারেন। অর্থাৎ আপনাকে কোনো না কোনো দিক থেকে কভার আপ করতে হবে। এরপর হচ্ছে আপনার স্কলারশিপ যেটা হয় জানুয়ারিতে, সেটা হচ্ছে স্টাইপেন্ডিয়াম। তারপর হচ্ছে বেলজিয়ামের যেটা বেলজিয়ামের ফ্লন্ট স্কলারশিপ বলে বা মাস্টারমাইন্ড বলে, রোমানিয়ার স্কলারশিপ, তারপর আইওয়াইটি স্কলারশিপ, এমএসিআই স্কলারশিপ, এই ইত্যাদি স্কলারশিপ এই সময়টা থেকে ওপেন হয়। এগুলো সবগুলি কিন্তু ইউরোপের। এখন আমরা দেখি আপনারা কিভাবে প্রোফাইলটা রেডি করবেন। প্রোফাইল রেডি করা থেকে শুরু করে ভিসা পর্যন্ত আপনাদের জার্নিটা কেমন হবে। প্রথম কাজ হচ্ছে আপনাদের প্রোফাইলটাকে সিভি, মোটিভেশন লেটার, এরপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, একটা পোর্টফোলিও রেডি করা, তারপর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা, ইউনিভার্সিটি শর্টলিস্ট করা, তারপর হচ্ছে স্কলারশিপ ম্যাপ করা। আমি যেভাবে এখানে ম্যাপ করলাম স্কলারশিপ, এভাবে শর্টলিস্ট করা, কোন কোন স্কলারশিপ গুলোর জন্য আপনি এলিজিবল এগুলো দেখা। তারপর হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন করা, এক একটা প্রোগ্রামে এক এক রকম ডকুমেন্ট চাইতে পারে, ওই অনুযায়ী প্রিপারেশন নেওয়া। এবং এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করা। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু একই না, এক একটা অ্যাপ্লিকেশন পোর্টাল এক এক রকম হয়ে থাকে, ওই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে। এবং এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ইতালির জন্য দেখা যায় তারা 1 বছরের স্টেটমেন্ট চাই। তো এই ক্ষেত্রে আপনার 1 বছর আগে থেকে প্রিপারেশন নিতে হবে। আবার কিছু কিছু কান্ট্রিতে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিলে হয়। তো এটা 6 মাস প্রিপারেশন নিলেই হচ্ছে। এবং সবশেষে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন এন্ড ডিপার্চার, এটাও গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো যে কি কি রিকোয়ারমেন্ট লাগে সাধারণত ইউনিভার্সিটি গুলোতে। প্রথমে হচ্ছে প্রোফাইল অ্যাসেসমেন্ট। ধরি আমরা একজন স্কলারশিপ, এটা হচ্ছে একটা স্ট্রং স্কলারশিপ হোল্ডার সিভি, যেমন সিজিপিএ থাকবে হচ্ছে 3.5 প্লাস, আইএলস 7 প্লাস এবং একটা বা দুইটা পাবলিকেশন। এই ধরনের যাদের প্রোফাইল, তারা ধরে নিতে পারেন টপ স্কলারশিপ গুলাতে সম্ভব এই প্রোফাইল গুলা, যেমন এসআই স্কলারশিপ, আইফেল স্কলারশিপ, ইটিএস স্কলারশিপ, ইরাসমাস স্কলারশিপ, এগুলা। এবার আমরা দেখি আরেকজন ক্যান্ডিডেট যার প্রোফাইল হচ্ছে মডারেট, যেমন সিজিপিএ 3 থেকে 3.5 এর মধ্যে এবং আইএলস হচ্ছে 6.5। আপনারা কোন ধরনের স্কলারশিপ গুলোতে ট্রাই করতে পারেন? দাদে ট্রাই করতে পারেন, আইডেক্সে ট্রাই করতে পারেন, এগুলো হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। ডিএসইউ তে ট্রাই করতে পারেন, এটিও পার্শিয়াল স্কলারশিপ। এরপর মাস্টার মাইন্ড স্কলারশিপ আছে, এগুলোতে ট্রাই করতে পারেন। ইউনিভার্সিটি স্পেসিফিক কিছু স্কলারশিপ রয়েছে, এগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। এর পাশাপাশি কিছু ইমার্জিং ক্রাইটেরিয়া আমি বলেছি, যারা হচ্ছে সিজিপিএটা 3 এর নিচে। তো 3 এর নিচে হলে সাধারণত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে আপনারা সেলফ ফান্ডে ট্রাই করবেন। সেলফ ফান্ডে ট্রাই করে টিউশন ওয়েবার যদি পসিবল হয় ট্রাই করবেন এই ধরনের। এবং কিছু ইস্টার্ন ইউরোপের কিছু দেশ আছে যেমন বুলগেরিয়া, তারপর হচ্ছে লিথুনিয়া, মাল্টা, এইসব দেশগুলোতে আসলে পসিবল হয় সিজিপিএ 3 এর নিচে হলে আর কি। তো আপনার বাইরে পড়তে আসার জন্য সিজিপিএটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনার কি কি জিনিস লাগে সাধারণত, কোন কোন জিনিসগুলো আপনারা ফাইনাল ইয়ার থেকে রেডি করবেন? যারা হচ্ছে ব্যাচেলরের ফাইনাল ইয়ারে আছেন তারা একাডেমিক রেজাল্টটা অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন, অ্যাপোস্টাইল করে রাখবেন একাডেমিক ডকুমেন্ট গুলা। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়ার প্রিপারেশন নেবেন 2 থেকে 3 মাস, বা যার যতটুকু সময় লাগে একটা ভালো স্কোর তোলার চেষ্টা করবেন। এরপর হচ্ছে রিসার্চ পাবলিকেশন করার চেষ্টা করবেন, অন্তত পক্ষে কোনো একটা কনফারেন্সে পার্টিসিপেশন বা কোনো ম্যানুস্ক্রিপ্ট লেখা বা একটা বা দুইটা জার্নালে পাবলিশ করা, অথবা কোনো প্রেজেন্টেশন দেওয়া, স্লাইড প্রেজেন্টেশন, অথবা কোনো যে পোস্টার প্রেজেন্টেশনে পার্টিসিপেট করা, যে কোনো কিছু। বাইরে হায়ার এডুকেশন ইনস্টিটিউট গুলো আপনার কাজ দেখবে, আপনি কি নিয়ে কাজ করেছেন তা দেখবে। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ গুরুত্বপূর্ণ, জব হলে জবও গুরুত্বপূর্ণ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থাকতে পারে, এগুলি গুরুত্বপূর্ণ। সো আপনার যখন আপনি ফাইনাল ইয়ারে থাকবেন তখন আপনাকে স্টেপ বাই স্টেপ এই প্রিপারেশন গুলো নিতে হবে। তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অনেকে বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করে, কম্পিটিশনে অংশগ্রহণ করে, লিডারশিপ এক্সপিরিয়েন্স গেইন করে। কারণ সব স্কলারশিপ কিন্তু ক্রাইটেরিয়া সেম হয় না, কিছু কিছু স্কলারশিপ দেওয়া হয় মেরিট বেসিসে, আর কিছু কিছু স্কলারশিপ দেওয়া হয় হচ্ছে যেমন ধরেন এসআই স্কলারশিপটি, এটি হচ্ছে লিডারশিপের উপর বেস করে দেওয়া হয়, এবং সাস্টেনেবল গোল, যে এসডিজি গোল কয়টা আপনি ফুলফিল করতে পারছেন আপনার কাজের মাধ্যমে, এর উপর বেস করে স্কলারশিপটা দেওয়া হয়। আবার কিছু স্কলারশিপ দেওয়া হচ্ছে সোশ্যাল ক্রাইটেরিয়াতে বেস, অর্থাৎ এক এক স্কলারশিপের ক্রাইটেরিয়া এক এক রকম, ওই অনুযায়ী আপনাদের প্রিপারেশন নিতে হবে। এবং সবশেষে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন, আপনার স্পন্সর কে হবে, সোর্স কোনটা দেখাবেন, সেভিংস কিরকম হবে, যেই কান্ট্রি টার্গেট করছেন তারা তাদের রিকোয়ারমেন্ট কেমন, এগুলিও আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এবার আসি কান্ট্রি সিলেকশন। আমি সবসময় বলি 3টা প্ল্যান করার জন্য, অর্থাৎ আপনি একটা স্ট্রং প্ল্যান করবেন যেটা হবে আপনার অ্যাম্বিশিয়াস প্ল্যান, আরেকটা হবে আপনার মডারেট প্ল্যান, আরেকটা হবে আপনার সেফ প্ল্যান। তো অ্যাম্বিশিয়াস যে প্ল্যানটা হবে, ধরেন আপনার মোটামুটি আপনি যেগুলো হচ্ছে আপনার প্রোফাইল থেকে একটু হাই রিচ করা, এগুলো আপনি টার্গেটে রাখবেন। আপনি যদি হাই কিছু টার্গেটে রাখেন অন্ততপক্ষে আপনার প্রোফাইল অনুযায়ী কিছু পাবেন। তো ইরাসমাস মুন্ডাস ট্রাই করতে পারেন, ধরেন আপনার সিজিপিএ 3.4 3.3, তারপর আপনি ইরাসমাস মুন্ডাস ট্রাই করতে পারেন যদি আপনার দুই একটা পাবলিকেশন থাকে, এই স্কলারশিপ গুলো ট্রাই করতে পারেন। এবং ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম দেখবেন অ্যাপ্লিকেশনের আগে আপনার প্রোফাইলের সাথে কত বেশি ম্যাচ করে। তারপর একটা মডারেট প্ল্যান রাখবেন স্কলারশিপে যারা অ্যাপ্লাই করছেন। মডারেট প্ল্যানটা হচ্ছে ধরেন যেগুলো অ্যাচিভেবল, যেমন আইডিএস গুলো অ্যাচিভেবল, ডিএসইও গুলো অ্যাচিভেবল, মাস্টারমাইন্ড অ্যাচিভেবল, দাদ স্কলারশিপ অ্যাচিভেবল, এই ধরনের একটা মডারেট প্ল্যান রাখবেন। এবং সেফ কিছু প্ল্যান রাখবেন যাতে অ্যাটলিস্ট কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি বেসিস স্কলারশিপ পাওয়া যায়। স্টাইপেন্ডিয়াম আছে, তারপরে এস্তোনিয়ান স্কলারশিপ আছে, লিথুনিয়া আছে, এভাবে কান্ট্রি সিলেক্ট করবেন যে একটা সেফ প্ল্যান রাখার জন্য। তারপর সেলফ ফান্ডেড কিছু প্রোগ্রাম আছে, এগুলো ঠিক করবেন। এবার আসি ইউনিভার্সিটি শর্টলিস্ট এন্ড স্কলারশিপ ম্যাপিং। আমরা দেখলাম যে স্কলারশিপ কিভাবে কাট অফ করবেন, ইউনিভার্সিটি শর্টলিস্ট কিভাবে করবেন, আর স্কলারশিপ ম্যাপ কিভাবে করবেন, এটা নিয়ে আমি এর পরের স্লাইডটাতে দেখছি যে ডকুমেন্ট প্রিপারেশন, হার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। ডকুমেন্ট কিভাবে প্রিপেয়ার করবেন, আমরা সাধারণত দেখি হচ্ছে প্রথম ডকুমেন্ট হচ্ছে আপনার সিভিটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটা হায়ার স্টাডি জার্নির ক্ষেত্রে প্রথম যে ডকুমেন্ট তা হচ্ছে সিভি। এখন অনেকে একই সিভি প্রত্যেকটা প্রোগ্রামে দিয়ে দেয়। ফর এক্সাম্পল, একটা প্রোগ্রামের নাম হচ্ছে মেডিসিন, আরেকটা প্রোগ্রামের নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি। তো একজন অ্যাপ্লিকেন্ট তার একই সিভি মেডিসিনেও দিচ্ছে, বায়োকেমিস্ট্রিতেও দিচ্ছে, তাহলে তার যারা তার সিভিটা দেখছে এর ইম্প্যাক্টটা কিন্তু কমে যাচ্ছে। তো আপনাকে কাস্টমাইজ সিভি রেডি করতে হবে প্রোগ্রাম ওয়াইজ, প্রত্যেকটা প্রোগ্রাম ওয়াইজ আলাদা আলাদা সিভি রেডি করতে হবে, তারা কি চাচ্ছে। ধরেন আপনার বায়োকেমিস্ট্রি নিয়ে এক্সপিরিয়েন্স আছে, বায়োমেডিসিন নিয়েও এক্সপিরিয়েন্স আছে, যখন বায়োমেডিসিনে অ্যাপ্লাই করবেন বায়োমেডিসিনের স্কিল গুলো, বায়োমেডিসিনের এক্সপিরিয়েন্স গুলো হাইলাইট করবেন, আর যেগুলো ইরিলিভেন্ট ওগুলো বাদ দিবেন। তো এটাই হচ্ছে কাস্টমাইজেশন। এবার আসি লেটার অফ লেটার অফ রেকমেন্ডেশন। লেটার অফ রেকমেন্ডেশন সাধারণত 2 বা 3টে দেওয়া লাগে, 2টো হলেই চলে। আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রফেসর থেকে রেকমেন্ডেশন লেটারটি আগে থেকে কালেক্ট করে রাখার, এবং আপনারা যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সিভিতে যে কথাগুলো থাকবে বা আপনার মোটিভেশন লেটার যে কথাগুলো থাকবে, এই কথাগুলো অর্থাৎ আপনার প্রফেসর যাতে আপনাকে ভাবে ক্রস রেফ করে, অর্থাৎ একই ইনফরমেশন গুলো, অর্থাৎ আপনি এই বিষয় স্কিল, আপনি এই প্রবলেম সলভ করতে পারেন, এই ইনফরমেশন গুলো যাতে রেকমেন্ডেশন লেটারে থাকে। তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেট, এগুলো তো আপনি ইউনিভার্সিটি থেকে তুলবেনই, বাট কিছু কিছু ক্ষেত্রে লিগালাইজেশন প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে নোটারির প্রয়োজন হয়। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপোস্টাইল করা, সার্টিফিকেট অ্যাপোস্টাইল করাটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা করে রাখবেন। এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আপনি যখন কোন একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন তারা মোটিভেশন বা স্টেটমেন্ট অফ পারপাস জানতে চাই, আপনার মোটিভেশনটা কি। এটা খুব লং হওয়া উচিত না ইউরোপের ক্ষেত্রে,
কারণ আমরা ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে দেখি প্রফেসররা সাধারণত 1 থেকে 2 পেজের মধ্যে এসওপি পছন্দ করে। সব থেকে ভালো হয় আপনি যদি 1 পেজের মধ্যে লিখতে পারেন, 1 পেজে গুছিয়ে আপনার পুরো প্রোফাইলটাকে তুলে ধরা এবং কেন এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করছেন, এই প্রোগ্রামের কোন কোন দিকটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে এবং ইন ফিউচারে আপনি কি করবেন এবং প্রপার অ্যানালাইসিস করে কাজ করা। এই ধরনের এসওপি গুলা প্রফেসররা পছন্দ করে। তারপর হচ্ছে রিসার্চ প্রপোজাল। যদি আপনার কোনো রিসার্চ প্রপোজাল থাকে পিএইচডি নিয়ে বা ইরাসমাস নিয়ে, তো যদি কোনো কিছু নিয়ে কাজ করে থাকেন, এই রিসার্চ প্রপোজাল গুলো রেডি করতে পারেন। এরপর হচ্ছে অবশ্যই আপনার আইএলটিএস, ডুওলিঙ্গো সার্টিফিকেট থাকবে। আমরা কোশ্চেন আনসারে যাব, স্লাইডটি শেষ করছি আমি খুব দ্রুত, আমার আর বেশি সময় লাগবে না, আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আমি স্লাইডটি শেষ করছি, এরপর আমি কোশ্চেন আনসারে চলে যাব। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন সাবমিশন নিয়ে কথা বলছি এখন, কোন কোন সময়টাতে কোন কোন ইউনিভার্সিটির কোন কোন পোর্টালের অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের একটা ট্র্যাকার আপনারা রেডি করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছি যে ইউরোপের জন্য ধরেন আপনি একটা এইভাবে ডেটাবেস বানাইলেন বা একটা এক্সেল বানাইলেন, ক্যাম্পাস ফ্রান্স, এখানে হচ্ছে ফ্রান্সের অ্যাপ্লিকেশন তারা জমা নিয়ে থাকে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো উইন্ডো ওপেন থাকে। ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন, আবার মন মাস্টার পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। ইউনিভার্সিটি পোর্টালগুলো সাধারণত খোলা থাকে ধরেন নভেম্বর থেকে শুরু করে পরের বছরের সেপ্টেম্বরের জন্য, এবং জুন জুলাই পর্যন্ত খোলা থাকে, এখনো কিন্তু খোলা আছে। আবার মন মাস্টার নামে একটা পোর্টাল আছে, এটা হচ্ছে এখানে একটা সেন্ট্রাল পোর্টাল, এটা ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে উইন্ডোটা খোলা হয়। এরপর হচ্ছে ইএমজেএম পোর্টালটা, অর্থাৎ ইরাসমাস মুন্ডাস যে পোর্টালটা, এটা অক্টোবরে তারা সার্কুলার দেয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 থেকে 4 মাস এই পোর্টালটা খোলা থাকে। তারপর হচ্ছে দাদের পোর্টালটা, এটা সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়, মার্চ পর্যন্ত খোলা থাকে। এবং দাতের ওয়েবসাইটে গিয়ে আপনি যেই প্রোগ্রাম নিয়ে পড়তে যাচ্ছেন, যেই ইউনিভার্সিটিতে পড়তে যেতে যাচ্ছেন, ওরা দাত প্রোভাইড করে কিনা, ওরা দাত স্কলারশিপ যদি প্রোভাইড করে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এখানের প্রিপারেশনটা ডিফারেন্ট। কিছু কিছু স্কলারশিপে কিন্তু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হয়, আর কিছু কিছু স্কলারশিপে শুধুমাত্র পোর্টালে আবেদন করে দিলেই হয়। এবার হচ্ছে ইতালির জন্য ইউনিভার্সিটি ইতালি নামে একটা ওয়েবসাইট আছে, এখানে গেলে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এবং এপ্রিল থেকে জুলাই সময়টাতে। বাট ইতালিতে হয় কি, আপনার বেশ কিছু কল আছে, ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল। ফার্স্ট কল শুরু হয় আপনার নভেম্বর থেকে, নভেম্বর ডিসেম্বর এই 2 মাস ফার্স্ট কল চলে। এই সময়টাতে যারা আবেদন করেন অধিকাংশ অফার লেটার পায়, কারণ তাদের ম্যাক্সিমাম সিট এই সময়টাতে অ্যালোকেট করা হয়। এরপর জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে আরেকটা কল হয়, এরপর মার্চ এপ্রিলে গিয়ে আরেকটা কল হয়, এবং এখন মনে হয় সব থেকে লাস্ট যে কলটা ওটা চলছে। তো ফার্স্ট কল এবং সেকেন্ড কলে অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ ইতালির জন্য, কারণ ভিসা প্রিপারেশনের বিষয় থাকে। এরপর হচ্ছে ড্রিম অ্যাপ্লাই, এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই যারা করছেন, এখানেও একই, এখানে আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারিতেই অ্যাপ্লাই করা উচিত যারা সেপ্টেম্বর ইনটেক টার্গেট করবেন। এরপর স্টাইপেন্ডিয়ামেরও একই, হাঙ্গেরির যে পোর্টাল এটাও প্রথম দিকে অ্যাপ্লাই করতে হয়। আর ইউনিভার্সিটি কিছু ডাইরেক্ট পোর্টাল আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, স্পেন, নেদারল্যান্ড, বেলজিয়াম এসব দেশগুলোতে। এবার আমরা দেখি ফাইন্যান্সিয়াল প্রিপারেশন এন্ড ব্যাংক সলভেন্সি ডকুমেন্টস নিয়ে, কোন কোন দেশে কত টাকা সলভেন্সি দেখাতে হয়। এটা নিয়ে অনেকেরই কোশ্চেন পেয়েছি আমি, যে ভাই কোন ধরনের ডকুমেন্ট দেখাবো, কত টাকা দেখাবো। তো আমি চেষ্টা করছি আজকের এক্সপ্লেনেশনটা বা আজকের সেমিনারটা একটু ডিটেলস রেখেছি, যাতে আপনাদের সবগুলো কোশ্চেনের আনসার একটা এক্সপ্লেনেশনে পেয়ে যান। প্রত্যেককে 1 to 1 আসলে আনসার দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকবে। তো আমি বলবো সবাই একটু মনোযোগ দিয়ে আজকে সেমিনারটা ফলো করেন। তো এখানে হচ্ছে কি, আমরা ধরে নিয়েছি যে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় 6 থেকে 12 মাসের। কিছু কিছু কান্ট্রি 1 বছরের চাই, যেমন ইতালি, আর কিছু কিছু কান্ট্রি লাস্ট 3 মান্থ বা 6 মান্থ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জার্মানিতে তারা চাচ্ছেন 11,904 ব্লক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এটা একটু বাড়তেও পারে কমতেও পারে, বাট আমি এই ইনফরমেশনটা পেয়েছি। এরপর হচ্ছে ফ্রান্সে যখন আপনি পড়তে আসবেন, তারা চায় হচ্ছে 615 করে পার মান্থ, 615 ইউরো পার মান্থ, 12 মাসে আসছে হচ্ছে 7,380 ইউরো। বাট স্টুডেন্টদেরকে একটু বেশি দেখাতে হয়, আমরা বলি যে 700 বা 800 ইউরো করে দেখাতে। এটা সিটির উপর ডিপেন্ড করে। আপনি যদি প্যারিসে পড়তে যান, আপনার কস্ট একটু বেশি আসতে পারে, 800 900 এরকম আসতে পারে। আবার একটা ছোট শহরে পড়তে গেলে কস্ট কম আসতে পারে। তো আপনি ওভাবে হিসাব করে দেখাবেন, ওভারঅল 800 করে দেখালে চলছে। ইতালি, ইতালির জন্য এবছর তারা একটু বাড়িয়েছে। আগে ছিল সম্ভবত 6,000 ইউরো বা 7,000 ইউরো ছিল পার ইয়ার দেখাতে হতো লিভিং কস্ট। এটা আমি লিভিং কস্টের কথা বলছি, নট টিউশন ফিস। টিউশন ফিস আপনি পে করে দিবেন বা ওটা আলাদা, এখানে আমি লিভিং কস্টের কথাই বলছি। তো 10,179 ইউরো করেছে রিসেন্টলি, তারা সার্কুলার দিয়েছে যে 10,179 ইউরো মিনিমাম দেখাতে হবে 1 বছরের স্টেটমেন্ট শো করতে হবে ইতালির জন্য। এরপর হচ্ছে স্পেনের জন্য, স্পেনে তারা
IPREM নামে একটা আছে, অর্থাৎ মিনিমাম গ্রস ইনকাম বা মিনিমাম গ্রস এখানে থাকার জন্য এক মাসে কতটুকু খরচ হয়, এটা হচ্ছে 600 ইউরো। তো 12 মাসে আসে হচ্ছে 7200 ইউরো মিনিমাম দেখাতে হবে। তো এটা দেখালে আপনি 700 করে দেখালে এনাফ স্পেনের জন্য। এবার হাঙ্গেরির জন্য তারা দেখতে চায় 8000 ইউরো, আবার বেলজিয়ামের জন্য 13,000 ইউরোর মতো ব্লক চাই। তো আমরা একটা ওভারঅল আইডিয়া পেলাম যে 7,000 8,000 ইউরো থেকে শুরু করে 10,000 12 13,000 ইউরো এই ধরনের রেঞ্জের মধ্যে আছে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা। কি কি ডকুমেন্ট দেখাইতে হয়, কোন কোন ডকুমেন্ট লাগে? প্রথমেই হচ্ছে ব্যাংক সলভেন্সি, কারণ এম্বাসি আপনার লিকুইড মানি দেখতে চাইবে, অর্থাৎ আপনার কাছে ইউজ করার মতো টাকা আছে কিনা, সাথে সাথে আপনি ইউজ করতে পারছেন কিনা উচ্চশিক্ষার পারপাসে, এটা তারা দেখতে চাইবে। তারপর হচ্ছে ধরেন আপনি একটি স্কলারশিপ পেয়েছেন, এই স্কলারশিপ ডকুমেন্টও কিন্তু প্রোভাইড করতে পারেন, এটাও এক ধরনের ফান্ড। আবার যদি এটা পার্শিয়াল স্কলারশিপ হয়, ধরেন আপনার ওভারঅল খরচ হচ্ছে পুরো এক বছরে 10,000 ইউরো, তো আপনি 5,000 ইউরো একটা স্কলারশিপ পাইছেন, তাহলে আপনার বাকি 5,000 ইউরো দেখালেই চলছে। এই ধরনের স্টেটমেন্ট বা এই ধরনের স্টেটমেন্ট আপনাকে প্রিপেয়ার করতে হবে এম্বাসির জন্য। তারপর হচ্ছে আপনার স্পন্সরের ইনকাম সার্টিফিকেট, বিজনেস পেপারস, এগুলা। এখন স্পন্সর এক এক, কারো স্পন্সর বিজনেস করেন, কারো স্পন্সর জব করেন, কারো স্পন্সর হচ্ছে ল্যান্ডের মালিক, কিছু সেল করেছেন, বিভিন্ন ভাবে দেখানো যায়, অনেক ওয়ে আছে। কিন্তু আমরা যেটা দেখি অ্যাপ্লিক্যান্টরা আসলে ট্র্যাপে পড়ে। ট্র্যাপটা হচ্ছে ব্যাংক সাপোর্টের ট্র্যাপ। ব্যাংক সাপোর্টটা আসলে অ্যাকসেপ্ট করছে না এখন, অনেক দেশে কিন্তু এখন অ্যাকসেপ্ট করছে না। ব্যাংক সাপোর্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেক মানি। তারা ব্যাংক থেকে দেখিয়ে দিচ্ছে আপনাকে 10 লাখ 20 লাখ টাকা দেখিয়ে দিচ্ছে, বাট আপনি এটা ইউজ করতে পারছেন না আপনার পারপাসে। তো আমি সবসময় অ্যাপ্লিকেন্টদের সাজেস্ট করি যাতে আপনারা নিজেদের যা আছে তাই দেখালে ভালো হয়, ঠিক আছে? প্রপার ডকুমেন্টেশন করে দেখাবেন। তো ইনকাম সার্টিফিকেট লাগে, বিজনেস থাকলে 3 সার্টিফিকেট লাগে, ট্যাক্সের সার্টিফিকেট লাগে, বিজনেসের প্রুফ লাগে। ফর এক্সাম্পল আপনার বাবা বিজনেস করছেন, আপনাদের একটা দোকান আছে, দোকানের যে ইনভয়েস গুলা বা মালামাল কিনার যে ইনভয়েস গুলা, মেমো গুলা, ভাউচার গুলা, এগুলো ট্রান্সলেট করে জমা দিবেন। এরপর হচ্ছে স্পন্সর এনআইডি, ইটিন, আপনার রিলেশনশিপ সার্টিফিকেট, স্পন্সরের সাথে আপনার সম্পর্ক কি, ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, এটি গুরুত্বপূর্ণ। রিটার্নের ডকুমেন্ট, অ্যাফিডেভিট অফ স্পন্সরশিপ, খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। অ্যাফিডেভিট মানে হচ্ছে সত্যায়ন, বা উনি আপনার যে স্পন্সর তিনি আপনার সব দায়ভার নিচ্ছেন পড়াশোনার, এটা একটা ডকুমেন্টে লিখা থাকবে, নোটারি করা থাকবে, এই ধরনের একটা ডকুমেন্ট তৈরি করতে হয়। এছাড়াও আপনারা পাশাপাশি এফডিআর দেখাইতে পারেন, সঞ্চয়পত্র দেখাইতে পারেন, লিকুইড মানিও দেখাইতে পারেন, বাট আমাদের সাজেশন থাকে যে শুধুমাত্র একটা সোর্সের উপর ডিপেন্ড না হয়ে মাল্টিপল সোর্স দেখাবেন। অর্থাৎ ধরেন আপনি ফান্ড দেখাইলেন, পাশাপাশি একটা এফডিআর দেখাইলেন বা সঞ্চয়পত্র দেখাইলেন, আপনি আপনার বাবার স্টেটমেন্ট দেখালেন, পাশাপাশি আপনার নিজেরও কিছু সেভিংস দেখালেন। অর্থাৎ মাল্টিপল যখন সোর্স থাকবে এবং ওখান থেকে রিসোর্সেস আসতেছে দেখবে, তখন এটাকে ট্রাস্টফুল মনে করবে এম্বাসি। তো এই ফাইলটা যথেষ্ট স্ট্রং হয়। এর পাশাপাশি প্রপার্টি ইভ্যালুয়েশনও দেখাইতে পারেন, বাট এটা অতটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল হিসেবে থাকে। যাদের অনেক অ্যাসেট আছে তারা ওইগুলো ইভ্যালুয়েশন করে। অনেকে জিজ্ঞেস করে যে সিএ ইভ্যালুয়েশন দেখাইতে হবে কিনা। সিএ ইভ্যালুয়েশন হচ্ছে শুধুমাত্র বড় বিজনেসের ক্ষেত্রে, যাদের কোটি কোটি টাকার বিজনেস আছে তারা চাইলে দেখাইতে পারেন, বাট যাদের ছোটখাটো বিজনেস সেক্ষেত্রে এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপর সোর্স অফ ফান্ড ডিক্লারেশন, সোর্স অফ টাকাটা মেইনলি এম্বাসি তারা দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে টাকাটা কার, কোত্থেকে আসছে, এবং এটা কি কারো কাছ থেকে ধার কর্জ করে দেখাচ্ছেন নাকি ফেক মানি, এই জিনিসগুলো তারা দেখতে চায়। তো আমি আরো কোশ্চেন আনসারে যাব আমাদের ডিসকাশনের শেষে, বাট আমি আরো কিছু আলোচনা করে নিচ্ছি প্রসিডিওরটা কেমন। তো আমরা অনেক কিছু আলোচনা করলাম, যে প্রথমে হচ্ছে আপনাকে একটা ভালো একাডেমিক রেজাল্ট রাখতে হবে, পাসপোর্ট রেডি রাখতে হবে, আইএলস একটা ভালো স্কোর রাখতে হবে, অফার লেটার ম্যানেজ করতে হবে। এখন অফার লেটার ম্যানেজ করা মানে জাস্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিলাম, অফার লেটার দিয়ে দিল, এরকম না। অফার লেটার ম্যানেজ করা মানে প্রিপারেশন নিয়ে অফার লেটার ম্যানেজ করা, অর্থাৎ আপনি ওই ইউনিভার্সিটির জন্য ঠিকঠাক ভাবে আগে প্রিপেয়ার হতে হবে, প্রিপেয়ার হয়ে অ্যাপ্লাই করে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার নেবেন। এরপর হচ্ছে স্কলারশিপে ট্রাই করা, যদি স্কলারশিপ না হয় দেন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস রেডি করা, এম্বাসি ফেস করা এবং ভিসা নিয়ে চলে আসা, এটাই কাজ, খুবই সহজ। তো এখানে আমরা বললাম জার্নিটা কেমন, ডকুমেন্ট লিখে। এখন আমরা আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে কিছু বলবো। আমরা প্রতি বছর মেন্টরশিপ নামে একটা প্রোগ্রাম লঞ্চ করি। গত বছর আমাদের এই প্রোগ্রামটা লঞ্চ হয়েছিল এবং এখন পর্যন্ত আমাদের প্রায় 30 জন স্টুডেন্ট আছে। তো এটা হচ্ছে একটা 1-1 সেশন। আমরা যারা বাইরে পড়তে আসছি বা যারা জব করছি বা যারা পিএইচডি করছি, তারা স্টুডেন্টদের সরাসরি গাইডেন্স দিয়ে থাকেন, বাট স্টুডেন্টরা সবকিছু নিজে থেকেই করেন, অ্যাপ্লিকেশন করা, ডকুমেন্ট রেডি করা, ফাইন্যান্সিয়াল সলভেন্সি, সব তাদের যা আছে তাই দেখেন। আমরা 1-1 সেশনের মাধ্যমে তাদের ক্লাসগুলো নিয়ে থাকি এবং এটার ফি হচ্ছে টোটাল 150 ইউরো। এটা 2 ইনস্টলমেন্টে পেয়েবল এবং এটা বাংলাদেশি টাকায় 20,000 টাকার মতো, এবং আমরা 6 জন মেন্টর আছি এখন পর্যন্ত। এখন আমরা দেখি এটা আসলে টাইমলাইনটা কেমন।
ধরেন এখন আমরা মেতে আছি, জুন থেকে যদি আমরা এটা একটু আমি আপগ্রেড করেছি, গত বছর একরকমের ছিল, এই বছর একটু আপগ্রেড করেছি স্কলারশিপ ফোকাস করে বিশেষ করে। তো জুন জুলাইতে ইউনিভার্সিটি শর্টলিস্ট করে রাখতে পারেন, জুন জুলাই আগস্ট, যদি আপনি পরের বছরের সেপ্টেম্বর টার্গেট করেন, অর্থাৎ এক বছর আগে থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। এর পাশাপাশি আপনার প্রোফাইল রেডি করা উচিত। প্রোফাইলের যে ডকুমেন্টগুলো, যেটা হচ্ছে সিভি রেডি করা, এসওপি রেডি করা, এলওআর রেডি করা, লিঙ্কডইন প্রোফাইল স্মার্ট করা, পোর্টফোলিও রেডি করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এর পাশাপাশি আরেকটা অ্যাপ্লিকেশন ফেজ আমি রেখেছি, দেখেন একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর, একটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ, এই দুইটা ফেজে আপনারা অ্যাপ্লিকেশন চালাতে পারেন। দেন হচ্ছে আমাদের ন্যাশনাল স্কলারশিপ প্রিপারেশন, যেটা সেপ্টেম্বর থেকে শুরু করা উচিত। বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টাতে প্রচুর স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়। তো এই সময়টাতে ন্যাশনাল স্কলারশিপ গুলা, ন্যাশনাল বলতে আমি বুঝিয়েছি ফুললি ফান্ডেড স্কলারশিপ, তো এই সময়টাতে ট্র্যাক করা উচিত। এরপর হচ্ছে রিজনাল, পরে আসছি আমি। এরপর হচ্ছে একাডেমিক ইমেইলিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক ইমেইলিংটা, এটা কিন্তু আপনাকে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে, এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে। এই ইমেইলিংটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়ার জন্য। এছাড়া প্রফেসরদের সাথে যোগাযোগ করতে হবে, যারা ইউএসএ তে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রফেসরের সাথে যোগাযোগ করে ইন্টারভিউ ম্যানেজ করা, ফান্ডিং ম্যানেজ করা, এটাও কিন্তু একটা টাস্ক। এরপর হচ্ছে যারা ইতালির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যাদের এক বছরের স্টেটমেন্ট দেখা যাবে, তারা এক বছর আগে থেকেই ফাইন্যান্সিয়াল প্রিপারেশন শুরু করতে পারেন। দেন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আবার অ্যাপ্লিকেশন ফেজ আছে, যাদের অফার লেটার আসেনি তারা আবার অ্যাপ্লাই করতে পারেন এই ফেজে, এবং ফাইন্যান্সিয়াল প্রিপারেশন শুরু করতে পারেন, একাডেমিক ইমেইলিং গুলো চালু রাখতে পারেন। এর পাশাপাশি যদি অফার লেটার এসে যায়, রিজিওনাল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন। রিজিওনাল বলতে ইউনিভার্সিটি বেস বা রিজিয়ন বেস যে স্কলারশিপ গুলো আছে, যেগুলো হচ্ছে পার্শিয়াল। এরপর আবার এই ফেজটা চলতে থাকবে। তো এটা হচ্ছে ওভারঅল একটা জার্নি, আপনার 1 ইয়ার টাইমলাইন আর কি। তো আমাদের এখানে এলিজিবিলিটি হচ্ছে মিনিমাম 2.8 থাকতে হবে সিজিপিএ, বাট আমরা এখানে কম্পিটিশন হয় আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে। আমরা যাদের সিজিপিএ ভালো তাদেরকে সিলেক্ট করি। আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া গত বছর ছিল 3, বাট 2.8 নিয়ে অনেকে অ্যাপ্লাই করেছে, যাদের পাবলিকেশন আছে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, যে কারণে আমরা 2-1 জনকে নিয়েছি। তো এবছরও এরকম থাকবে। আর এসএসসি এইচএসসি হচ্ছে এটা ভিন্ন, যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের সিজিপিএ 4.5 থাকতে হবে ইচ। এবং আমরা এখান থেকে এখানে একটা আমরা ফর্ম দিব, এই ফর্মটি প্রোভাইড করে আপনাদের সকল ডকুমেন্ট আমাদেরকে ইমেল করতে পারেন। আর আমাদের যে ফিটা, অর্থাৎ মেন্টরশিপ ফি, এটা দুটো ইনস্টলমেন্টে পে করা যায়, 75 ইউরো 10,000 সামথিং, এন্ড 75 ইউরো 10,000 সামথিং। এটা হচ্ছে এরকম একটা ফর্ম দেওয়া হবে আপনাদেরকে, আপনার সকল ডকুমেন্ট অ্যাটাচ করে আমাদেরকে ইমেল করবেন। আর হচ্ছে এরকম একটা ইনভয়েস প্রোভাইড করা হবে, আপনাদের ইনভয়েসটা দেওয়ার পরে পেমেন্টটা নেওয়া হবে। তো এবার আসি আমাদের গত বছরের রেজাল্ট নিয়ে। গত বছরের স্টুডেন্টদের কি কি স্ট্যাটাস। এখন পর্যন্ত টেলিকম প্যারিস থেকে একজন অফার লেটার পেয়েছেন এবং সে এম্বাসি ফেস করেছে, সে এখন ভিসার জন্য ওয়েট করছে। ইউনিভার্সিটি কোদ দে আজুর থেকে 2জন অফার লেটার পেয়েছে, ইউপেক থেকে একজন পেয়েছে, এরাও এম্বাসির জন্য ওয়েট করছে। ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স থেকে পেয়েছে 2জন, ইউনিভার্সিটি অফ বলগনা থেকে পেয়েছে 2জন, তারপরে ইতালির ইউনিভার্সিটি অফ রোমা তোর ভেরগাতা থেকে 2জন পেয়েছে, এরাও এম্বাসি ফেস করার জন্য প্রিপারেশন নিচ্ছে। ইউনিভার্সিটি অফ সিয়ানা থেকে 2জন পেয়েছে, এরা প্রি এনরোলমেন্ট করেছে এবং এম্বাসি ফেস করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং স্পেনের ইউপিসি থেকে একজন পেয়েছে এবং ক্যালমার থেকে একজন পেয়েছে। এটা হচ্ছে ওভারঅল সামারি। এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12 জনের মতো অফার লেটার পেয়েছে এবং ভিসা প্রিপারেশন নিচ্ছে। এবার আসি আমার কিছু কন্টেন্ট নিয়ে। আপনাদের যাদের রিসোর্সফুল কন্টেন্টের অভাব বোধ করছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এখানে দেখতে পারেন আমি ফ্রান্স নিয়ে প্লেলিস্ট তৈরি করেছি, এখন স্পেন নিয়ে করছি, এবং দেশ বিদেশে বিভিন্ন স্কলারশিপ নিয়ে কন্টেন্ট তৈরি করছি, যাতে স্টুডেন্টরা সহজেই এই রিসোর্সগুলো অ্যাক্সেস করতে পারে। এছাড়াও আমাদের একটা হায়ার স্টাডি গ্রুপ রয়েছে, হায়ার স্টাডি ইন ইউরোপ নামে। এখানে আমরা যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে যে কোনো ইনফরমেশন আমরা চেষ্টা করি, যখন সময় থাকে ফ্রি সময়ে আমরা চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার। এছাড়া যারা অ্যাপ্লিকেন্ট আছে প্রায় 1200-র মতো এখানে মেম্বার আছে, তারা চেষ্টা করে একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার। এর পাশাপাশি আমার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আপনারা চাইলে কানেক্ট থাকতে পারেন। এর পাশাপাশি আছে হচ্ছে সিঙ্গেল সেশন। অনেকেই হচ্ছে অ্যাপ্লাই করছেন, অফার লেটার এসছে বা কোনো একটা স্কলারশিপে অ্যাপ্লাই করেছে, বাট বুঝে উঠতে পারছে না কি করবে, একজন এক্সপার্ট মেন্টরের সাজেশন চাচ্ছেন, তারা চাইলে আমার 1-1 সেশন বুক করতে পারেন। এটা একটা পেইড সেশন। পেইড সেশনের জন্য আপনারা আমাকে ইমেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এখন যে কোশ্চেন গুলো পাই আপনাদের মধ্যে থেকে, আমি এরপর পরই কোশ্চেনে চলে যাব। আমি আরেকটু সময় নিব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.asansani.com লিখে সার্চ দিলে আপনারা আমাদের ওয়েবসাইটে সব ডিটেলস পেয়ে যাবেন।
এখানে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা আছে, এই যে এখানে এক্সপ্লোর প্রোগ্রাম লিখে সার্চ দিলে এখানে দেখবেন আপনারা প্রসিডিউরটা আসলে কেমন। আমাদের প্রসিডিউরটা প্রোফাইল বিল্ডিং, একাডেমিক ইমেইলিং, এসওপি এন্ড মোটিভেশন লেটার, দেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, স্কলারশিপ এন্ড ভিসা ডকুমেন্টেশন, অর্থাৎ প্রোফাইল থেকে শুরু করে ভিসা পর্যন্ত আমরা তাদেরকে স্টুডেন্টদেরকে গাইডলাইন দিচ্ছি। এখান থেকে আপনারা এনরোল করতে পারেন। তো এবার আসি কোশ্চেনে, আপনাদের কাছ থেকে যে কোশ্চেন গুলা পাই বা এখানে যে কোশ্চেন গুলা পেয়েছি, একজন কোশ্চেন করেছে হচ্ছে মাই জিপি ইজ বিলো 3। হ্যাঁ, বিলো 3 সিজিপিএ দিয়ে আসলে পসিবল, বাট কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেমন এই কোশ্চেনগুলো অনেকেরই আছে, আমি মনে করি এই কোশ্চেনগুলো আমি এখানে লিস্ট করেছি, যদি আপনার কোশ্চেনের আনসার পেয়ে যান তাহলে পরবর্তীতে আর কোশ্চেন করার প্রয়োজন নেই। তো বিলো 3 হলে পসিবল, বাট হাঙ্গেরি, ইতালি এই দেশগুলো ট্রাই করতে পারেন। তারপরে আইএলটিএস কি ম্যান্ডেটরি কিনা, অবশ্যই আইএলটিএস ম্যান্ডেটরি, কারণ দিনকে দিন কম্পিটিশন বাড়ছে আগের চেয়ে। এরপরে অনেকে জিজ্ঞেস করেন যে ফিল্ড সুইচ করতে চান টেক্সটাইল থেকে ম্যাটেরিয়াল, পসিবল, বাট আপনাকে ওই ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকাটা গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ নতুন একটা প্রোগ্রামে অ্যাডমিশন পাওয়াটা ডিফিকাল্ট। আবার কেউ কেউ জিজ্ঞেস করেন হচ্ছে 4 থেকে 10 ইয়ারের স্টাডি গ্যাপ আছে, কি করা যেতে পারে। স্টাডি গ্যাপটাকে আসলে প্রপারলি জাস্টিফাই করা উচিত এমবাসিতে, যে আপনি ওই সময়টাতে কি করেছেন। যদি কিছু না করে বসে থাকেন তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ এমবাসির কাছে, কিছু না কিছু দেখাইতে হবে। মিনিমাম আইএলটিএস মাস্টার্স স্কলারশিপ অবশ্যই 6.5 থাকতে হবে স্কলারশিপের জন্য। তারপরে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ কেউ কোশ্চেন করেছেন যে পসিবল কিনা। অনেক প্রোগ্রাম থাকে, বাট দেখা যায় কি প্রোগ্রাম পাওয়াটা ডিফিকাল্ট। রিলিজিয়াস স্টাডিজ বা পিসি স্টাডিজ এগুলো পাওয়াটা খুব ডিফিকাল্ট। এরপর অনেকে জিজ্ঞেস করেছেন যে স্পাউস নিয়ে যেতে, এটা সব থেকে বেশি কোশ্চেন আসে আমার কাছে, যে কোথায় কোথায় স্পাউস নিয়ে আসা যায়। প্রথমত নর্ডিক কান্ট্রিগুলো যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে। এরপরে ইউরোপের মধ্যে হচ্ছে অস্ট্রিয়া, তারপর হচ্ছে আপনার এস্তোনিয়া এবং বেলজিয়াম, এবং বুলগেরিয়াতে নিয়ে আসা যায় সম্ভবত, আরো কয়েকটা দেশ আছে। বাট সেন্ট্রাল ইউরোপের অধিকাংশ দেশে কিন্তু স্পাউস নিয়ে আসা যায় না, অর্থাৎ স্টাডিতে নেদারল্যান্ডে নিয়ে আসা যায়, স্টাডিতে তারা স্পাউস অ্যালাউ করে না। তারপর হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ফাস্টেস্ট পিয়ার পাথওয়ে। ওভারঅল ইউরোপের মধ্যে 5 ইয়ার্স রুল, অর্থাৎ আপনি 5 ইয়ার যদি লিগালি থেকে ট্যাক্স দিয়ে একটা জবে, পার্মানেন্ট জবে ল্যান্ড করতে পারেন, তাহলে আপনার অ্যাপ্লাই করতে পারবেন পিআর এর জন্য। ফাস্টেস্ট বলতে এটা ডিপেন্ড করে পুরো ব্যুরোক্রেটিক সিস্টেমের উপর। এরপর হচ্ছে হাউ ডু আই কন্ট্যাক্ট এ প্রফেসর ফর রিসার্চ বেস মাস্টার্স অর পিএইচডি। এখানে আসলে প্রফেসরের সাথে যোগাযোগ করতে হয় না, এখানে সবকিছু সেন্ট্রালি। পিএইচডি মাস্টার্স এর জন্য সেন্ট্রালি হয়, বাট পিএইচডির জন্য আপনি প্রফেসরের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি সার্কুলার গুলো দেখবেন, রিকোয়ারমেন্ট গুলো দেখবেন, দেখে প্রফেসরকে ইমেল করবেন। এরপরে লিভিং কস্ট থ্রু পার্ট টাইম জব। লিভিং কস্ট ম্যানেজ করা পসিবল, বাট এটা সিটির উপর ডিপেন্ড করে কোন সিটিতে আপনি পড়তে যাচ্ছেন। যদি আপনার সিটিটা অনেক বড় শহর হয় তাহলে পসিবল, বাট ছোট শহরে আসলে জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট। তার উপর আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। অ্যাপ্লাই থ্রু অ্যান এজেন্সি, এটা এই কোশ্চেনটা প্রায় আসে। যে আমি মনে করি এখনকার সময় হচ্ছে ইনফরমেশনের যুগ, আপনার হাতে সমস্ত ইনফরমেশন আছে, ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, এছাড়া আপনার ইউটিউব আছে, আমরা আছি। তো ইনফরমেশনের যুগে আমি মনে করি না এজেন্সির কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে। আপনি এজেন্সির কাছে গিয়ে না গিয়ে 1 থেকে 3 লাখ 2-3 লাখ টাকা সেভ করতে পারবেন, ওই টাকা আপনি আপনার টিউশন ফি কভার করতে পারবেন, এবং এটাও পসিবল। আবার অনেকে কোশ্চেন করে যে ফাদার ফার্মার, ওভারসিজে থাকে, কোনো টিন সার্টিফিকেট নাই, ট্যাক্স সার্টিফিকেট নাই। এইগুলো আসলে রিজন দেখায় কোনো পসিবল না। আসলে এমবাসি এগুলো বিশ্বাস করবে না, আপনাকে সবকিছু ডকুমেন্টেশন করতে হবে। ফাদার ফার্মার হইলেও আপনাকে ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট জমা দিতে হবে, তৈরি করে নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে। এটা ছাড়া আসলে আর কোনো ওয়ে নেই। তো ধন্যবাদ সবাইকে। এখন জাস্ট আমি 2 মিনিট বলার জন্য বলবো আমার কো-ফাউন্ডার, আমাদের মেন্টরশিপের কো-ফাউন্ডার শাফকাত ইসলামকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শাফকাত ইসলাম টুম্পা। আমি ফ্রান্সে মাস্টার্স শেষ করেছি এবং এখন এখানে পিএইচডি করছি ইন্টিগ্রেটেড ফটোনিক সিস্টেম নিয়ে। তো আমি হচ্ছে যে আমাদের মেন্টরশিপের ওভারঅল ইয়ে নিয়ে আমি আরেকবার বলতে চাই। অলরেডি আহসান বলেছে। এখানে কিন্তু আমরা শুধু গাইড দেই। আর স্টুডেন্টরা কিন্তু নিজেরাই সবকিছু করে। এটা কিন্তু কোনো এজেন্সি প্রসেস বা এরকম কিছু না। অনেকেই আবার মানে মিসআন্ডারস্টুড হয় যে হ্যাঁ, ঠিক আছে, এটা আমরাই সব করে দিব কিনা। না, ওইভাবে না। বিষয়টা আপনাকেই সবকিছু করতে হবে এবং আপনি নিজের ফাইল নিজেই প্রসেস করবেন, নিজে অ্যাপ্লিকেশন শিখবেন। সবকিছু আমরা শিখাবো আরকি। তো আমরা আপনাদের পুরো জার্নিতে পাশে থাকবো আরকি অ্যাজ এ গাইড হিসেবে, মেন্টর হিসেবে। তো এই আর আপনাদের যে প্রশ্নগুলো আছে এখন আমরা হচ্ছে যে আপনাদের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তো আহসান, আপনি কন্টিনিউ করতে পারেন।
আচ্ছা, আমরা আমাদের গত ব্যাচের একজন স্টুডেন্ট যিনি রিসেন্টলি এমবাসি ফেস করেছেন বা ভিসা এমবাসি ফেস করেছেন, সামরিনা সরকার স্বামী, আপনি কি আছেন? জি ভাইয়া। আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স, যে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? মেন্টরশিপ প্রোগ্রামে আমি জয়েন করেছি নভেম্বর থেকে। তখন থেকে আমার প্রোফাইল গুলো ভাইয়া আর আপু দুজনে আমাকে সাহায্য করেছে। সিবি, আমার প্রতিটা সাবজেক্টের এসওপি গুলো তারা 3-4 বার করে চেক করে দিয়েছে, যাতে সাবমিশন আগে কোনো ভুল না থাকে। তারা প্রতিবার চেক করে দিয়েছে। দেন আমি ইউনিভার্সিটি সার্চিং সবকিছুতেই তারা হেল্প করছে। আমি ইটালিতে অ্যাপ্লাই করেছি, ফ্রান্সে, দেন হচ্ছে ইরাসমাস প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি। এন্ড সবগুলো পেপারস ওয়ার্ক, আমার রিকমেন্ডেশন লেটার, দেন হচ্ছে আমার পোর্টফোলিও, সবগুলো ভাইয়া না আপু দুজন মিলে চেক করে দিয়েছে। আপনি এন্ড আমার অফার লেটার পেয়েছেন কয়টা টোটাল? ফ্রান্স থেকে 3টা আসছে, ইরাসমাস থেকে একটা, ওইটা সেলফ ফান্ডিং ছিল, আর ইটালি থেকে একটা আসছে। আচ্ছা, এখন কোথায় সিলেক্ট করেছেন এখন ফাইনালি? এখন ফ্রান্স থেকে আমি টেলিকম প্যারিসে সিলেক্ট করেছি, আর এটা নিয়ে আমি এমবাসি ফেস করেছি, এখন ভিসার জন্য ওয়েট করতেছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আমরা কোশ্চেন আনসারে চলে যাব। অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের জন্য ওপেন ডিসকাশন রইল। আমি প্রথমেই ইনভাইট করব যে মনোজ কুমার সাহা, আপনি হ্যান্ড রেইজ করেছেন, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। অনেকগুলো কোশ্চেনেরই অ্যান্সার পেয়ে গেছি, তবে আমার স্পেসিফিক কিছু কোশ্চেন ছিল যেটা নিয়ে আমি প্রবলেম ফেস করতেছি। ফার্স্ট অফ অল কোশ্চেন হচ্ছে, আমার ব্যাচেলার 2010-এ, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফার্মেসিতে। আমি আমার মাস্টার্স করেছি 2015-তে, তারপর এমবিএ করেছি 2018-তে। আমার 15 বছর এক্সপিরিয়েন্স। এখন কি আমি এলিজিবল কি মাস্টার্স আর ইউরোপ কান্ট্রিতে পিএইচডির জন্য? ওরা একটা আমার যেটা আমার জানা, এটা আমার ভুল হতে পারে, মানে ইউরোপিয়ান কোনো মাস্টার্স দরকার হয় কিনা স্কলারশিপ পিএইচডির জন্য, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর এই গ্যাপটা আমার হচ্ছে অনেক বড় গ্যাপ, সেক্ষেত্রে আমি এলিজিবল হব কিনা। আমি অলরেডি, আপনি এর আগে অলরেডি আমি মাল্টা গ্লোবাল কলেজ থেকে অফার লেটার পেয়েছি। এখন আর আমি অলরেডি তাইওয়ানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, পিএইচডির জন্য। আর আপনার মানে ভিডিও দেখে মন মাস্টারে আমি 15টা সাবজেক্টে অ্যাপ্লাই করেছি ফ্রান্সে। এখন ওটার রেজাল্ট হয়তো আসতে পারে, আমি জানি না। একটাতে পরীক্ষা দিয়েছিলাম, একটা এক্সাম নিয়েছে, ম্যাথ এক্সাম নিয়েছে 19 মার্কের। এই হলো টোটাল ভিউ। এখন আসলে আমার মানে আমার অবজেক্টটা কি হবে এটা আচ্ছা, বুঝতে আমি পারছি একটা না। একটা করে আনসার দিচ্ছি। প্রথমে হচ্ছে মাস্টার্স এর প্রয়োজন আছে কিনা। ইউরোপে হচ্ছে কি আপনার মাস্টার্স থাকলে আপনি পিএইচডি করতে পারবেন, ডাজন্ট ম্যাটার কোথা থেকে মাস্টার্স করেছেন, বাট আপনার রিসার্চ বেসড একটা মাস্টার্স হওয়া উচিত এবং মাস্টার্সে একটা থিসিস পেপার থাকা উচিত, মানে রিলিভেন্ট থিসিস পেপার। ফর এক্সাম্পল, আপনি যেই টপিক নিয়ে পিএইচডি করবেন তার কাছাকাছি কিছু নিয়ে আপনার রিসার্চ করা উচিত। সো অলরেডি অলরেডি আমার 2টা পাবলিকেশন আছে। এটা আমার মানে তাহলে আপনি ইউনিভার্সিটির সরাসরি বাইরে। অ্যাপ্লাই করতে পারবেন। সরাসরি আপনি প্রফেসরকে ইমেল করতে পারবেন। পোর্টাল যেগুলো খোলা আছে, এই যে ইউরা অ্যাক্সেস নামে যে পোর্টালটা বলেছি, ওখানে রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারেন, তাদের সার্কুলার গুলো দেখতে পারেন এবং সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে হচ্ছে এইজ কোনো ব্যারিয়ার না? না না, এজ কোনো ব্যারিয়ার না পিএইচডির জন্য। আর মাস্টার্স এর ক্ষেত্রে যদি হচ্ছে চিন্তা করি, তাহলে হচ্ছে মাস্টার্স এর এইজ ক্ষেত্রে কিছু ব্যারিয়ার। কিছু লিমিটেশন থাকে, কোথাও কোথাও এজ লিমিট করে দেওয়া থাকে, এগুলো আপনাকে চেক করে দেখতে হবে। এক এক ইউনিভার্সিটির রুলস রেগুলেশন এক এক রকম। কিছু কিছু স্কলারশিপেরও ক্রাইটেরিয়া থাকে, এজ ক্রাইটেরিয়া, বাট পিএইচডির জন্য ওরকম কোনো ক্রাইটেরিয়া নাই, এজ কোনো ক্রাইটেরিয়া নাই। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে যে মোটামুটি আমি আমার কোশ্চেন গুলো পেয়ে গেছি। থ্যাংক ইউ। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনার ইউটিউব দেখে ওয়ান মাস্টারে আমি অ্যাপ্লাই করেছি, না হলে আমি জানতাম না এটা। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই আপু। আহ, আমি হচ্ছে গিয়ে এইচএসসি 24 ব্যাচ। 2024 সালে আমার এইচএসসি পাস করা হয়েছে। তো আমার এসএসসি এবং এইচএসসি দুইটাতে জিপিএ 5 ছিল আর কি। এবং আমার আইএলটিএস ব্যান্ড স্কোর হচ্ছে গিয়ে 7। তো আমার এখানে কি স্কলারশিপ পাওয়ার জন্য কি এলিজিবল কিনা, বা আমার পাওয়ার পসিবিলিটি কতটুক? আর আরেকটা কথা হচ্ছে কি, আমি এখন পর্যন্ত কোথাও ভর্তি নেই আর কি, ন্যাশনাল বা পাবলিকেও, বা কোথাও কোথাও প্রাইভেটেও ভর্তি হয়নি আর কি। তো আমার যে
ইয়ার গ্যাপটা হয়েছে, এটার জন্য কি কোনো প্রবলেম হবে কিনা? ইয়ার গ্যাপটা তেমন কোনো ইস্যুস হবে না, জাস্ট জাস্টিফাই করলেই হবে যে এই সময়টাতে এই কারণগুলো এক্সপ্লেনেশন করলেই হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাই, এই গ্যাপের ভিতরে তো আমি তেমন কিছু করা হয় না, শিখতে গেলে বলতে ভিডিও আর এডিটিং কিছু কিছু না করলে এটা তো কিভাবে দেখাবেন, এটা তো এক্সপ্লেনেশন দিতেই হবে, এমবাসি তো এক্সপ্লেনেশন চাইবে কি করেছেন। হ্যাঁ কিছু হ্যাঁ না করে আমাদের দেশে একটাই সমস্যা, আমরা কিছু না করে বসে থাকি, বাট ইউরোপে অনলাইন এটা ভিত্তিক, খুব হ্যাঁ অনলাইন ভিত্তিক যাই ভিডিও এডিটিং করছেন, এগুলো শেখা হইছে আর কি। হ্যাঁ এগুলোর সার্টিফিকেট সার্টিফিকেট প্রোভাইড আছে। করবেন, এগুলোর ডকুমেন্ট প্রোভাইড করবেন, এক্সপিরিয়েন্স লেটার প্রোভাইড করবেন, যাই করেছেন তারই ডকুমেন্ট প্রোভাইড করবেন। একদম কিছু না করে তো মানুষ বসে থাকতে পারে না, তাই না? জি জি ভাই, জি ভাই। আচ্ছা ভাই, লাস্ট একটা কোয়েশ্চেন ফ্র্যাঙ্কলি আপ করতেছি ভাই, মানে আপনারা তো অনেক এক্সপিরিয়েন্স, মানে আপনাদের ওইখান থেকে কি মনে হয় আন্ডার গ্রেডে যাওয়াটা কি উচিত? আমি ভাই ডিসেম্বরে পরীক্ষা দিয়ে ফেলছি, এখন অলমোস্ট 5 মাস হয়ে গেছে, বাট আমি বিভিন্ন জন থেকে এক একজন এক এক কথা বলতেছে আর কি, যে ভালো ভালো খারাপ না, বাট এটা তো আমার উপর দিন শেষে আমার উপর ডিপেন্ড করে যে আমি কি করবো, আমি কোথায় যাব। বাট তাও হুম, আপনাদের থেকে, আপনারা যেহেতু ভালো একটা পজিশন আছেন, অনেক হ্যাঁ ম্যাচিউর একজন মানুষ, বুঝতে পেরেছি, আপনাদের ওইখান থেকে বুঝতে মানে পেরেছি। আমার জন্য কি সাজেশন থাকতে পারে ভাই? আচ্ছা, আমার সাজেশন হচ্ছে কি, আন্ডার গ্রাজুয়েটের জন্য প্রথমে আগে আহ, এমন একটা কান্ট্রি চুজ করা উচিত যেখানে আপনার টিউশন ফি আপনি বিয়ার করতে পারবেন, লিভিং কস্ট বিয়ার করতে পারবেন। এমন ধরে নিবেন না যে এখানে এসে সব ইনকাম করে দিয়ে দিবেন, এটা পসিবল না। যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী আগাবেন। যেমন ধরেন চায়নাতে কিন্তু অ্যাফোর্ডেবল টিউশন ফি দিয়ে পড়াশোনার সুযোগ আছে, কোরিয়াতে পসিবল, মালয়েশিয়াতে পসিবল। শুধু ইউরোপেই যে আসতে হবে এমন কোনো বিষয়, ইউরোপে কিন্তু টিউশন ফি অনেক বেশি। তো হ্যাঁ যে হ্যাঁ। কারণ ব্যাচেলর কিন্তু লং জার্নি, 3 বছর 4 বছর লং জার্নি, তো এই সময়টা অ্যাফোর্ড করার মতো টাকা পয়সা যেখানে আছে বা যে দেশে অ্যাফোর্ড করা যায় ওখানে পড়াশোনা করেন। এরপর মাস্টার্স একটা শর্ট টাইম, 1 বছর বা 2 বছর, এটার জন্য আপনি ইউরোপে ট্রাই করতে পারেন। এটা আমরা দেখি যে ব্যাচেলরে চায়নাতে পড়াশোনা করেছে, এরপর মাস্টার্স ইউরোপে আসছে, এরকম অনেক স্টুডেন্ট আসতে দেখেছি। বাট যদি ইউরোপ টার্গেট থাকে, আপনার ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হইতে হবে ব্যাচেলরের জন্য, এবং সব ভ্যালিড মানি হইতে হবে। ঠিক আছে। জি ভাই, ধন্যবাদ ভাই। নাহিদ সর্বশেষ কোশ্চেনটি করবেন, নাহিদ থেকে কোশ্চেনটা নিয়ে আমি আজকের সেমিনার এখানে শেষ করব। ধন্যবাদ ভাইয়া। আমি আপনাদের মেন্টরশিপ ব্যাচের। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি যে ইতালির যেহেতু 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে, তাহলে আমি কবে থেকে এটা আমি করব, মানে স্টেটমেন্ট দেখানো শুরু করব আমার? আচ্ছা, ইতালির স্টেটমেন্টটা হচ্ছে, ধরেন আপনি এম্বাসি ফেস করবেন জুলাইতে, ফর এক্সাম্পল আপনি জুলাইতে একটি স্লট পেলেন, ফেস করা না, এম্বাসি মানে ভিএফএস গ্লোবালে ডকুমেন্ট জমা দেওয়া। তো জুলাইতে, গত বছরের জুলাই থেকে শুরু করে এই বছরের জুলাই পর্যন্ত আপনাকে স্টেটমেন্ট দেখাতে হবে, এটাই। আচ্ছা ভাইয়া, আর এইটা সেভিংস অ্যাকাউন্টে আমি কত টাকা, যেহেতু আমরা এফডিআর সব টাকা এফডিআর রাখা আছে, আমি কত টাকা আমি আসলে এই সামনে জুলাই থেকে সেভিংস অ্যাকাউন্টে রাখবো মিনিমাম? সেভিংস এ আসলে এফডিআর এ সব টাকা রাখা উচিত না। আপনার 60-40 এভাবে দেখাতে পারেন, সেভিংস এ রাখতে পারেন 60%, এফডিআর এ রাখতে পারেন 40%, এভাবে দেখালেই ভালো হয়। আর প্রয়োজনে এফডিআর থেকে ট্রান্সফার করতে পারেন, এফডিআর ভেঙে সরাসরি ট্রান্সফার, নট ক্যাশ ডিপোজিট। আপনি সরাসরি বললে এফডিআরটা টাকাটা অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা যায়, ভাঙলে আর কি। তো আমি মনে করি, বাট এটা আপনি যখন ফেস করবেন এম্বাসি, তার 4 মাস, 3 থেকে 4 মাস আগে, 3 থেকে 4 মাস আগে ভেঙে টাকাটা রাখতে হবে। একদম এম্বাসি ফেস করার 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে বা 1 মাস আগে, 1 মাসের মধ্যে যদি এটা করেন, বড় অ্যামাউন্টের টাকা, এটা তাদের কাছে সন্দেহের দৃষ্টিতে মনে হয় আর কি। তাই আগে থেকে ট্রান্সফার করাটা একটু একটু করে করে ভালো। ভাইয়া, যেহেতু ইতালিতে 1 বছরে রাখা হচ্ছে, তার মানে এই জুলাইতেই কি আমি 60% টাকাটা আমি ইয়েতে রাখবো, সেভিংস এ রেখে দিব এই জুলাই থেকেই? এই জুলাই থেকেই আমি 60% টাকা সেভিংস এ রেখে দিব? না, এটা এখন থেকে ওরা ব্যালেন্সটা দেখবে, সর্বশেষ ব্যালেন্স কত আছে ওটা দেখবে, আর আপনার প্যাটার্নটা দেখবে, আপনি কিভাবে সেভিংস করেছেন ওই প্যাটার্নটা দেখবে। আপনার ধরেন মাসে আপনি 50 টাকা ইনকাম করেন, তো 50 টাকার মধ্যে 30 টাকা আপনি খরচ করেন, ঘরের খরচটা 20 টাকা জমা হয়। 20 টাকার 12 মাসে কত হয়? 20 টাকা যত, ধরেন 2200 সামথিং। এখন আপনি যদি 2200 টাকার জায়গায় 5000 টাকা দেখান, এটা তো ইলজিক্যাল, বুঝতে পারছি। 1 বছরের সেভিংস যদি 5000 দেখান, এটা ইলজিক্যাল। আপনি যা দেখাবেন, সোর্স, জব দেখান, বিজনেস দেখান, যত বছরে দেখান, এটার সাথে লজিক্যাল হইতে হবে। বুঝতে পারছি বিষয়টা, একটু একটু করে করে ওভাবে জমাইতে হবে। তো স্বাভাবিক ট্রান্সফার করতে পারেন বিজনেস করলে, বাট বড় অ্যামাউন্টের হলে অবশ্যই ডকুমেন্ট রাখতে হবে। বড় অ্যামাউন্ট বলতে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এগুলা 20,000, 30,000, 40,000, এগুলো ট্রানজেকশন নর্মালি করা যায়, এগুলোর জন্য তেমন একটা সোর্স তারা চায় না। বাট যেগুলো বড় অ্যামাউন্টের, ওগুলোর সোর্স আপনি অবশ্যই সাবমিট করবেন এমবাসিতে। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আর ভাইয়া আমি একটা একটা হ্যাঁ ভাইয়া, আমি বলেন। এগ্রিকালচার যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, আমি কি এখন যেহেতু গভর্নমেন্ট জবেও আছি,
ফুড রিলেটেড, ফুড সায়েন্সের। আমি কি অ্যাগ্রি বিজনেস বা অ্যাগ্রি ইকোনমিক্স এই ধরনের, এগ্রিকালচার থেকে অ্যাগ্রি বিজনেস বা অ্যাগ্রি ইকোনমিক্স এই দিকে টার্ন করা ঠিক হবে, নাকি আমার এগ্রিকালচার রিলেটেডই বেটার হবে? মানে এটা একাডেমিক আসলে হচ্ছে এগ্রিকালচার। আচ্ছা, এটা হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট, সিজিপিএ সাবজেক্ট দেখে আসলে বলা যায় না কোন কোন সাবজেক্ট ছিল আপনার ট্রান্সক্রিপ্টে, এগুলো দেখে চুজ করতে হবে। শুধু চুজ করতে পারেন, অপশন চুজ করতে পারেন, বাট ডিপেন্ড করে আপনার রিলিভেন্সির উপর। আপনি যে প্রোগ্রাম চুজ করবেন মিনিমাম 60% ম্যাচ থাকতে হবে কোর্স ওয়ার্ক, মানে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেটাতে যাচ্ছেন মিনিমাম 60% ম্যাচ করলে আমরা দেখছি স্টুডেন্টরা প্রপারলি ভিসা নিয়ে আসছে। বাট এক সময় হইতো যে পুরোপুরি, যেমন ধরেন আপনি এগ্রিকালচার বিজনেস, ইটস ওকে ফাইন, আপনি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন, এখন এমবিএ করতে আসছেন, এটা পুরোপুরি শিফট। এক্ষেত্রে ভিসার ডিসিশনটা নেগেটিভ হইতে পারে পুরোপুরি শিফট হইলে, বাট মিল থাকতে হবে, কিছুটা মিল থাকলে ভিসা হয় 60% মিল থাকলে। আচ্ছা, যদি ভাই 5 বছরের জব এক্সপিরিয়েন্স আছে আপনার ওই ফিল্ডে, তাহলেও তো সমস্যা, কিন্তু না না 60% তো সমস্যা হবে না, নাই। মানে কিছু না কিছু থাকতে হবে, রিজন থাকতে হবে, প্রপার এক্সপ্লেনেশন থাকতে হবে, আপনার এক্সপেরিয়েন্স হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের সেমিনার প্রায় দীর্ঘ 2 ঘন্টার একটা সেমিনার আমরা কন্টিনিউ করলাম। আজকের সেমিনারের রেকর্ডেড ভার্সনটি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দেবো, এবং এই চ্যানেলটিতে youtube.com/ahsan sani লিখে সার্চ দিলে আপনারা ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে জানতে ইচ্ছুক হলে www.ahsansani.com এ লিখে আপনারা সার্চ করে দেখতে পারেন, আমাদের মেন্টরশিপের ডিটেলস দেওয়া আছে। এর পাশাপাশি হায়ার স্টাডি ইন ইউরোপ নিয়ে আমাদের রেগুলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, প্রায় 1200+ মেম্বার রয়েছে, এই গ্রুপটাতেও আপনারা ডিসকাশন চালিয়ে যেতে পারেন। এবং এই গ্রুপটাতে আমরা সবসময় চেষ্টা করি অ্যাপ্লিকেন্টদের যে সকল কোশ্চেন আছে এগুলোর আনসার দেওয়ার। তো ভালো থাকবেন, আশা করি সকল পার্টিসিপেন্টদের হায়ার স্টাডি জার্নি ভালো হোক। সকলকে শুভকামনা জানিয়ে আজকের সেমিনারটি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।